শফিক রহমান মুখ কঠোর করলেন, চোখে মুখে গাম্ভীর্যতার ছাপ। এক পর্যায়ে নিজের ছোট ভাইকে উদ্দেশ্য করে বললেন তিনি, সাদিক, ওকে কিছু বল, নিজে তো পাগল হয়েছে, সেই সাথে মেয়েটাকেও পাগল বানিয়ে ছেড়েছে। ভাই বোনের মধ্যে বিয়ে, এটা কিভাবে সম্ভব? পরিবারের লোকজন মানবে কিনা, আশেপাশের মানুষ কেমন চোখে দেখবে, সে বিষয়ে ভাবনা নেই তার। সাদিক রহমান সুযোগ পেয়ে এতক্ষণে মুখ খুলতে চান, কিন্তু তার আগেই আদিবের গমগমে স্বর শুনে থেমে যান। ছেলেটা তার বাবার দিকে চক্ষু স্থির রেখে বলছে, আশেপাশের লোকজন কি বলবে তা ভেবে আমার লাভ কি? আর আমি কোনো নাজায়েজ সম্পর্কে জড়াইনি যে আমার পাপ হবে। আমি বিয়ে করলে ওকেই করব। উল্টাপাল্টা যুক্তি না দেখিয়ে সরাসরি বলো তোমাদের মত আছে কি না। আদিবের এহেন কথা শুনে শফিক রহমান চোখ রাঙিয়ে তাকালেও বাকি সবাই মিটিমিটি হাসিতে রত। বড় ভাইয়ের কিংকর্তব্য বিমূঢ় অবস্থা দেখে সাদিক রহমান সরল গলায় বললেন, আদিব তো ঠিকই বলছে ভাইজান, চাচা তো ভাই বোনের বিয়ে তো অহরহ হচ্ছে, আর ওরা দুজন যেহেতু রাজি তাহলে আমাদেরও মত দেওয়াটা উচিত। আশিক রহমানও তার সঙ্গে তাল মেলালেন এবার, ভাইজান এখানে তো খারাপ কিছু দেখছি না আমি, এমনটা হলে তো ভালোই হয়। নিজের চাচাদের কথা শুনে প্রফুল্লিত হলো আদিব, আর চোখে চাচিদের অভিব্যক্তিও একবার দেখে নিল। তারা স্বতঃস্ফূর্ত হাসিতে মাথা নেড়ে সায় জানাচ্ছে। সে জানত তার বাবা ছাড়া সকলেই এ ব্যাপারটাতে রাজি হবে। যদি দ্বিমত পোষণ করার কেউ থেকে থাকে সেটা তার বাবা। মৌমি খুশিতে আত্মহারা হলেও প্রকাশ করছে না তা। আদ্রিতা কিভাবে পারল ওদের থেকে এ ব্যাপারটা লুকাতে? ওর কঠিন বিচার হবে আজ। শুধু একা পাক। এদের মাঝে বর্ষা ভাবলেশীন ভঙ্গিতে সকলের কথা শুনছে, আর মাঝে মাঝে আদ্রিতাকে দেখছে গভীর নয়নে। মাহিম উপস্থিত থাকলেও আরাফ নিজ রুমে ঘুমে বিভোর। সকলের অভিব্যক্তি দেখে শফিক রহমান অতিষ্ঠ ভঙ্গিমায় মাথা নাড়েন। শক্ত কণ্ঠে আদিবকে বলে ওঠেন, সব তো নিজেই ভেবে নিয়েছ, তাহলে আমাদের মতামত জেনে আর কি করবে? আদিব মৃদু শ্বাস ছেড়ে বলে, আব্বু অবুজের মতো কথা বলো না, আমি কিছুই ভেবে নেইনি, শুধু নিজের মনের কথাটা তোমাদের জানালাম। এখন বাকি সিদ্ধান্ত তোমাদের উপর। শফিক রহমান ভুরু তুলে জিজ্ঞাসু গলায় প্রশ্ন ছুড়েন, কি চাইছো তুমি? কিসের সিদ্ধান্ত নিব আমরা? বিয়ের। আদিবের কথায় নড়েচড়ে ওঠে সকলে। আদ্রিতা লজ্জার অতল সাগরে হাবুডুবু খায়। লোকটা বিয়ের জন্য এত তাড়াহুড়ো করছে কেন হঠাৎ? কি নির্লজ্জের মতো সরাসরি বলছে। ইস! শফিক রহমান ভিমড়ি খেয়ে জবাব দেন, বিয়ে কোনো ছেলে খেলা নয়, হুট করে কিভাবে সম্ভব? তাছাড়া আফসানা এবার চরম বিরক্ত হন স্বামীর প্রতি। লোকটা ভেতরে ভেতরে অবশ্যই রাজি, কিন্তু ওপর দিয়ে শক্ত থাকার ভান করছেন। রীতিমতো পেঁচিয়ে যাচ্ছেন সমস্ত কথা। বদমেজাজি ছেলের বদমেজাজি বাপ। তিনি কিছু বলতে চাইলে আদিব তাকে চোখের ইশারে থামিয়ে নিজে শান্ত স্বরে জবাব দেয়, চাচ্চু যেহেতু ওনার মেয়ে আমার হাতে তুলে দিতে রাজি, সেক্ষেত্রে আমারও রাজি হওয়া উচিত। আর রাজি থেকেও নারাজির ভান ধরলেও সমস্যা নেই। আজ যেহেতু রাত হয়ে গেছে তাই বিয়েটা কাল করব। ঘরোয়া বিয়েতে এত আয়োজনের প্রয়োজন হয় না। তারপর তুমি যখন সম্পূর্ণভাবে মানতে পারবে তখন না হয় আয়োজন করে তোমার ভাতিজিকে আমার হাতে তুলে দিও। যাই হোক, আমি আমার মতামত জানিয়েছি, এবার তোমরা ভাবো, সিদ্ধান্ত নাও। আমি আসছি, কাল অফিস আছে আমার। আদিব কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়াল না সেখানে, তস্র পায়ে চলে গেল নিজ রুমের উদ্দেশ্যে। আদ্রিতা বেতি রেখে বাকি সবাই ঠোঁট টিপে হাসল। শফিক রহমান গরম চোখে ছেলের প্রস্থান দেখে ক্ষুব্ধ নিঃশ্বাস ছাড়েন। শীতের সকাল, ভার্সিটির পাশের একটা রেস্টুরেন্টে এসে বসেছে দুই বান্ধবী। খানিক আগে এসেছে তারা, সেই থেকে দিবা অস্থিরতায় হাঁসফাঁস করছে ক্রমশ। গতকাল রাতে সে তো মনের আহ্বানে মানা করতে পারেনি তাহিরকে, তবে এখন বড্ড অস্বস্তি হচ্ছে তার। কি উত্তর দিবে তাকে? মনে হাজারো দ্বিধা সংশয়। একা আসতে সাহস পাচ্ছিল না বিধায় বান্ধবীকেও সাথে করে নিয়ে এসেছে। তাহির সকালে আবারও ফোন দিয়েছিল, তখন তাকে এ স্থানে থাকতে বলে দিয়েছিল, সেই মোতাবেক এসেছে।
কিন্তু লোকটার আসার কোনো খবর নেই। থাই গ্লাস ভেদ করে আদ্রিতার দৃষ্টি সুদূর আকাশপানে। স্বচ্ছ চোখে সকালের স্নিগ্ধ আকাশটা দেখে চলেছে। সে বিভোর নিজস্ব ভাবনায়। কাল রাতের পর আর দেখা হয়নি আদিবের সঙ্গে। লোকটা আজ সে ঘুম থেকে ওঠার আগেই ধেয়ে ধেয়ে খেয়ে দিয়ে অফিসে চলে গেছে। বাড়ির লোকেদের সামনে সকালে অবশ্য বড্ড কুণ্ঠিত ছিল আদ্রিতা। সবার অন্যরকম দৃষ্টি দেখে লজ্জা পাচ্ছিল বেশ। তীব্র অস্বস্তি থেকে বাঁচতে কোনোভাবে নাস্তাটা সেরে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছিল। বাড়ির লোকেদের মধ্যে পরবর্তীতে কী আলোচনা হয়েছে সে সঠিক জানে না। তবে বাড়ি থেকে বেরোনোর পূর্বে তার বড় মার মিষ্টি হেসে বলা কথাটায় মন এখনও ঘুরপাক খাচ্ছে। দিবাকে সঙ্গে করে যেন বাড়ি ফিরে, এই কথাটাই বড়মা বলে দিয়েছেন তাকে। তখন কোনো প্রশ্ন না করলেও এখন চিন্তিত হচ্ছে। মস্তিষ্কে চাপ শুরু হয়েছে রীতিমতো। দিবাকে নিতে বলল কেন? তাহলে কি আজ রাতে সত্যি বিয়েটা হবে তাদের? আজই কি আদিবকে স্বামীরূপে পেয়ে যাবে সে? বুকটা ধক করে ওঠে আদ্রিতার। ঠোঁট কামড়ে লাজুক হেসে মাথা নোয়ায়। বেহাল বক্ষ স্পন্দনের তালে এলোমেলো দৃষ্টি ফেলে। তখনই নজর পড়ে দিবার দিকে। মেয়েটা উৎকণ্ঠিত হয়ে বারবার রেস্টুরেন্টের দরজায় বারবার চাইছে শুধু। আদ্রিতা মুহূর্তেই সচকিত হয়ে ভুরু কোঁচকায়। আগ্রহ সমেত জিজ্ঞেস করে, কিরে এমন করছিস কেন? দিবা তৎক্ষণাৎ কাদো কাদো চেহারা করে বান্ধবীর দিকে তাকায়। অতঃপর ঠোঁট ফুলিয়ে জবাব দেয়, ওনাকে কি উত্তর দিব বুঝতে পারছি না রে। কেমন যেন একটা লাগছে। তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না বেশি? এসব ঠিক হচ্ছে কি বল না। আদ্রিতা এ যাত্রায় ঠোঁট এলিয়ে হাসে। বান্ধবীর ভাবনা বুঝতে পেরে শান্ত গলায় বলে, বেশি চাপ নিস না। তুই ওনাদেরকে না চিনলেও আমি সেই কিশোর বয়স থেকেই চিনি। আদিব ভাইয়ার স্কুল ফ্রেন্ড তারা, সবাই খুব ভালো মনের মানুষ। কখনো ওনাদের নামে বাজে কিছু শুনিনি। তুই নিশ্চিন্তে থাক এ ব্যাপারে। তাহির ভাইয়াকে নির্দ্বিধায় গ্রহণ করে নিস, এমন পাত্র কমই পাবি। আমি বলে দিলাম ইনশাআল্লাহ তুই খুব ভালো থাকবি ওনার সঙ্গে। দিবা খানিক লজ্জা পেল, উৎকণ্ঠায় জর্জরিত হয়ে ফের বলল, কিন্তু আমার বাবা মাকে কি বলবো? আর ভাইয়া? এখানে তুই শুধু আজ হ্যাঁ বলিস, তারপর যা করার তাহির ভাইয়াই করবে। দিবা মাথা নাড়ল, তারপর সরু নয়নে চেয়ে ভুরু নাচিয়ে বলল, বান্ধবী দেখি এক রাতে এসব ব্যাপারে ভালো অভিজ্ঞতা হয়ে গেছে। আদিব ভাইয়া শিখিয়ে দিয়েছে বুঝি। আদ্রিতা মুখ কুঁচকে বলল, ভালোবাসলে সত্য বলা সৎ সাহসটা রাখতে হয় বুঝলি। উনি শেখাবেন কেন? আমি নিজে থেকে বলছি সব। দিবা আবার দাঁত কেলিয়ে জবাব দিল, রাতে তো খুব ক্ষেপেছিলি আমার উপর, এখন কেমন? আমি যে তোদের সুযোগটা করে দিলাম সেজন্য তো একটা ধন্যবাদও দিলি না। আদ্রিতা মিটিমিটি হেসে নিচে সরে উত্তর দিল, তোকে ধন্যবাদ দেওয়ার মানুষ এসে গেছে, সামনে তাকিয়ে দেখ। দিবা তড়িৎ দৃষ্টি ঘুরালে তাহিরকে নজরে পড়ে। লম্বা চওড়া লোকটা হাসি মুখে এগিয়ে আসছে এদিকে। কাছাকাছি এলে দিবা নজর ঘোরায়। তাহির তাদের দুজনের সামনের চেয়ারটায় বসে সহাস্য মুখে বলে, সরি, রাস্তায় জ্যাম থাকার কারণে লেট হয়ে গেল। কখন এসেছো তোমরা? হেই আদ্রিতা, কি খবর? আদ্রিতা মৃদু হাস্যে উত্তর দেয়, ইটস ওকে ভাইয়া, আমরা খানিক আগে এসেছি। ভালো আছে আপনি? তাহির মিটিমিটি হেসে দিবাকে ইশারা করে জবাব রাখে। তোমার বান্ধবীর মুখ থেকে জবাব শোনার প্রত্যাশায় ভীষণ এক্সাইটেড আমি আজ। আদ্রিতা আলতো হাসে কেবল। দিবা যেন এ কথার প্রেক্ষিতে আরও আড়ষ্ট হয়ে কপালে আঙুল ঘষে। তাহির তা খেয়াল করে, স্মিত হাসে, ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দেয়। তারপর হালকা আলাপ সেরে আদ্রিতাকে জানায়, আজ সন্ধ্যায় আমরা সবাই কিন্তু উপস্থিত হচ্ছি তোমাদের বাসায়। তোমার বান্ধবীও যাবে নিশ্চয়ই। দিবা চুপ থাকলো। এতক্ষণে অবাক ভঙ্গিমায় মুখ খুলে আদ্রিতার দিকে চেয়ে বলে, কেন যাব? আদ্রিতা নিজেও হকচকিয়ে তাকায়। দিবাকে অবশ্য কাল রাতে ঘটা সবকিছু খুলে বলা হয়েছে, কিন্তু বিয়ের ব্যাপারটা নিয়ে সে নিজেও দ্বিধায় ভুগছিল। হবে নাকি হবে না সে ব্যাপারে শিওর ছিল না। দিবার প্রশ্নের উত্তর করে তাহির, আজ কাবিন হবে ওদের, সেজন্যই আদিবের বাবা যেতে বলেছে। কেন তুমি জানো না? আদ্রিতা হকচকায়। মুহূর্তের মধ্যে তার বান্ধবীর রাগী দৃষ্টি দেখে অসহায় মুখ করে তাহিরের দিকে চেয়ে বলে, আমার বিয়ে আর আমি নিজেই জানি না, ও কিভাবে জানবে?
তাহির এবার শব্দ করে হাসল। ঠিক তখন ওয়েটার খাবার নিয়ে এলে তারা সমাপ্তি টানল কথার। তাহির তাদেরকে খাবার এগিয়ে দিয়ে খাওয়া শুরু করতে বলল। খাওয়ার এক পর্যায়ে তাহির মূল কথায় ফিরল। আমাকে কি সম্মতি দেয়া হয়েছে? প্রস্তাব নিয়ে কি যাব তোমার বাবার কাছে? দিবা অদ্ভুত অনুভূতির চাপে নাজেহাল ছিল এতক্ষণ। এবার যেন আরও তীব্রতর হলো, আড়ষ্টতা বাড়ল, সেই সাথে বাড়ল বক্ষ স্পন্দনের তাড়না। দিবা সুশ্রী মুখে তাহিরের নজর নিবদ্ধ। সে মূলত কাঙ্ক্ষিত জবাবটা শুনতে চাইছে। মেয়েটা কি তা বলবে? দিবার মৌনতা খেয়াল করে আদ্রিতা চোখের ইশারে তাকে শাসালো। দিবা বান্ধবীর ইশারা বুঝে তখনই মাথা নিচু করল। সামনে পুরুষটির দিকে না চেয়ে জড়তা নিয়ে সহজ স্বীকারোক্তি দিল। আমার পরিবারের লোকজন রাজি থাকলেও আমিও রাজি, আপনি প্রস্তাব দিতে পারেন। তাহির তৃপ্তির হাসি হাসল। এতক্ষণে বক্ষ জুড়ে বয়ে গেল শীতল হাওয়া। আদ্রিতা প্রফুল্লিত হয়ে টেবিলের নিচ থেকে বান্ধবীর হাত চেপে ধরল। দিবা স্মিত হেসে আঁকড়ে নিল তার হাত। খুশির অতি সহ্যে তখনই এক হাত প্যান্টের পকেটে চালান দিয়ে ফোনটা বের করল তাহির। দিবার লাজুক মুখটা আর চোখে আবারও দেখে নিয়ে ফোনের স্ক্রিনে কিছু একটা টাইপ করে দুষ্টু হাসল। মুহূর্তে এক বার্তা পৌঁছে তাদের 5 বন্ধুর মেসেঞ্জার গ্রুপে। মেয়ে পাঠাইয়া ফেলছি রাফি মামু, কি বলছিলি আমারে? আমার কপালে বউ নাই তাই না? এবার তোর আগে বিয়ে কইরা দেখাই দিমু শালা, জাস্ট ওয়েট অ্যান্ড সি। সুদূর গগনপানে দৃষ্টি নিবদ্ধ, চোখ দুটো ছলছল, কোমল মনটা বেদনায় জর্জরিত। নীল রঙে আচ্ছাদিত আকাশটার পানে চেয়ে ঠোঁট ভেঙে ফুপিয়ে যাচ্ছে বর্ষা। সময়টা দুপুর। কেমন অদ্ভুত এক ফিলিংস হচ্ছে তার এখন। বেদনাহত হৃদয়ের ক্রন্দনে ক্রমশ মুষড়ে যাচ্ছে সে। একবার মনে হচ্ছে তার নেয়া প্রতিটি পদক্ষেপ ভুল ছিল, আর একবার মন বলছে ভালোবাসার জন্য এমনটা করাই যায়। মনের দোটানায় অস্থির প্রায় বর্ষা ব্যালকনি ছেড়ে বিছানায় গিয়ে বসে। ডান হাতে চোখ দুটো মুছে শুষ্ক করে, অথচ ফের অশ্রুকণায় গাল মাখামাখি হয়। এখনও চোখে ভাসছে গত রাতের দৃশ্য। কাল কতটা খুশি দেখাচ্ছিল আদিবকে, যেন আকাশের চন্দ্র নিজ হাতের মুঠোয় পেয়েছে। সদা গুরুগম্ভীর মুখটা ঝলমল করছিল খুশির অতিশয্যে। চকচকে চোখ দুটো নিবদ্ধ ছিল আদ্রিতার লাজুক মুখশ্রীর দিকে। কি সুন্দর অনন্য তাদের ভালোবাসা, কতটা মাধুর্যমণ্ডিত তাদের প্রেমের বন্ধন। অথচ তৃতীয় ব্যক্তি হিসেবে সে ভাঙন ধরাতে চেয়েছিল তাদের সম্পর্কে। ভুল বোঝাবুঝির মাত্রা গাঢ় করে আদিবের থেকে চিরতরে দূরে সরাতে চেয়েছিল আদ্রিতাকে। কিন্তু সে এটা ভাবেনি আদিব তাকে নয়, আদ্রিতাকে ভালোবাসে। আর আদিবের মতো জেদি মানুষ যাকে ভালোবাসে তাকে জয় করে নেওয়ারও ক্ষমতা রাখে। মাঝখান থেকে সে আদ্রিতার প্রতি ঈর্ষান্বিত হয়ে ভুল করে ফেলল। আদিব শুধু আদ্রিতাকে চায়, এটা জানার পরও নিজ অহমিকা ধরে রেখে এতগুলো অপরাধ করে ফেলল। তার তো তখনই সরে আসা উচিত ছিল, যখন আদ্রিতার প্রতি আদিবের ভালোবাসাটা ধরতে পেরেছিল। জোর করে ভালোবাসা আদায় করা যায় না, তা মনে প্রাণে ধারণ করে পিছু হটার দরকার ছিল। কিন্তু সে তা করেনি। স্বার্থান্বেষী ভাবনার অতল গহ্বরে তলিয়ে আদ্রিতার মতো সরল মনের মেয়েটাকে খারাপভাবে উপস্থাপন করতে চেয়েছিল আদিবের নিকট। নিজে থেকে অনেককে বিভিন্নভাবে হেল্প করে আদ্রিতার কাছাকাছি রেখেছে। প্রতিনিয়ত তাকে আশ্বাস দিয়ে গেছে আদ্রিতার সঙ্গে মিল করিয়ে দেবার। এতে করে অজান্তে আদিব হয়েছে নিজ প্রেয়সীর প্রতি ক্ষিপ্ত, আর সে তো স্ফুত মনে আমাদের প্রতিনিয়ত নিত্য নতুন স্বপ্নবন্ত। অবচেতন মনের নানা ভাবনায় বর্ষা খানিক থমকায়, ভাবুক হয়ে কিছু একটা ধরার চেষ্টা করে, পরক্ষণে নিজের প্রতি তাচ্ছিল্য হাসে। সে যতই তাদের সম্পর্কে ভাঙন ধরানোর চেষ্টা করত, এতে কোনো ফায়দা হতো না, কারণ আদিব মানুষটাই যে এরকম। তার যা চাই তা সে কোনোভাবেই আদায় করতে জানে। শত ভুল ত্রুটির ঊর্ধ্বে গিয়ে আদ্রিতাকে সে আপন করে নিত এক সময়। এই ব্যাপারটা একদমই তখন মাথায় আসেনি তার। হিংসুক মনে অযথা অযাচিত কাজ করে গেল এতদিন। নিজের প্রতি এখন ঘৃণা হচ্ছে,
তার বলা প্রতিটা মিথ্যে দগদগে ঘায়ের ন্যায় জ্বালা দিচ্ছে সর্বাঙ্গে। আদিবের বলা একটা কথা এখনো কানে বাজছে, আমি তোর ভাই, স্রেফ বড় ভাই ওকে। চোখে আঙুল ঘষে কান্না সংবরণ করে বর্ষা। মনকে বুঝিয়ে এক সিদ্ধান্তে সে স্থির হয়, আদিবের কথা মানবে সে, তাকে বড় ভাইয়ের নজরে দেখবে এখন থেকে। তাকে নিয়ে মনে যত রকম বাজে চিন্তা ছিল সব দূর করবে। আদিব তার ভাই, আদ্রিতা তার বোন, এ দুটো মানুষ কষ্ট পায় এমন কোনো কাজ আর সে করবে না। নিজের অনুভূতিকে দমিয়ে তাদের পূর্ণতায় প্রাণখোলা হাসবে। আদ্রিতা ভার্সিটি থেকে বাসায় ফিরে চেনা পরিচিত কিছু আত্মীয় স্বজনের হাস্যোজ্জ্বল মুখ দেখতে পেল। তারা ড্রয়িং রুমে আলাপে মশগুল। তাদের উপস্থিতিতে বাসার অবস্থা বেশ রমরমা। তার বাবা চাচাদেরও নজরে এসেছে। আজ তার অফিসে যায়নি, তাহলে তাহিরের কথাই তবে সত্যি। আজ রাতে তাদের বিয়ে হবে। আদ্রিতার ঢোক গিলে মাথা নোয়ায়। দিবাকে নিয়ে গুটি গুটি পায়ে বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে। তখনই আচমকা এসে তাদের ঘেরাও করে মৌমি। আদ্রিতা দিবা হকচকিয়ে তাকালে সে দুজনকে দুহাতে টেনে বসার ঘর পার করে দোতলার দিকে নিয়ে যায়। আদ্রিতার প্রশ্ন বানিয়ে জর্জরিত হয়েও সে হাত ছাড়েনি তার। একদম নিজের রুমে পৌঁছে দুজনের হাত ছাড়ে মৌমি। কাজিন মহলের সকলে উপস্থিত মৌমির রুমে। সকলে এতক্ষণ আড্ডায় রত থাকলেও এ মুহূর্তে সজাগ দৃষ্টিতে আদ্রিতার দিকে চেয়ে আছে। আদ্রিতা সবাইকে একপল দেখে নিয়ে ভুরু কুঁচকে মৌমির উদ্দেশ্যে বলল, এখানে নিয়ে এলি কেন? মৌমি চোখা নজরে চেয়ে জবাব দিল, কবে থেকে আদিব ভাইয়াকে ভালোবাসিস? একবারও তো আমাদের বললি না। এত নিষ্ঠুর মহিলা তুই। এবার বল, গোড়া থেকে সব খুলে বলবি, নয়তো ছাড়ছি না তোকে। আদ্রিতা আশ্চর্য ভঙ্গিমায় বলে, এজন্য টেনে আনলি আমাকে? ভার্সিটি থেকে ফিরলাম মাত্র, ফ্রেশ হব না? দূর, আমি যাচ্ছি। মৌমি দুপা এগিয়ে ফের আঁকড়ে ধরে আদ্রিতার হাত। তাকে এক প্রকার জোর করে বিছানায় এনে বসায়। দিবা তাদের কাণ্ডকারখানা দেখে মিটিমিটি হেসে এগিয়ে যায় বিছানার দিকে। এর মধ্যে মাহিম সরল গলায় আদ্রিতাকে বলে, তোমার লাভ স্টোরি শোনার জন্য প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করে আসছি। এবার স্টার্ট করো প্লিজ। আদ্রিতা চোখ রাঙায় মাহিমকে। মাহিম এতে স্বচ্ছ দাঁতের ক্যাবলা হাসি উপহার দেয় তাকে। বর্ষা চুপচাপ তাদের কথা শুনে গেলেও মৌ পাশ থেকে অভিমানী সুরে বলে উঠল, বোনেদের কাছে তুই এ ব্যাপারে কিছু জানালি না আদ্রিতা? এতটা পর ভাবিস আমাদের? আদ্রিতার মধ্যে বিরক্তির উদ্রেক হলো। মুখ ফুলিয়ে তৎক্ষণাৎ জবাব রাখল, এমন করছো কেন তোমরা? আমি ভয়ে সংকোচে কিছু জানাতে পারিনি তোমাদের, এজন্য রাগ করতে হয়? মৌমি মুখ বাঁকিয়ে বলল, আপুকে না বলতি, আমাকে অন্তত বলতে পারতি। সেটা করিস নে, যা, তোর সঙ্গে কোনো কথা নেই আমার। আদ্রিতা এবার আলতো হেসে জড়িয়ে ধরে মৌমিকে। আদুরে স্বরে জানায়, সরি ড্রামা কুইন, এখন থেকে আর কিছু লুকাবো না। মৌমি মুহূর্তে খ্যাপাটে সারের ন্যায় ছটফটিয়ে ওঠে। আদ্রিতার দিকে গরম চোখে চেয়ে প্রশ্ন করে, কি বললি আমি ড্রামা কুইন? বর্ষা এতক্ষণ চুপচাপ থাকলো, এবার দাঁত কেলিয়ে হেসে উত্তর রাখল, আদ্রিতা সম্বোধনটা যথার্থ ছিল বুঝলি, তুই হলি ড্রামা কুইন, এবার তোর জন্য খুঁজতে হবে ড্রামা কিং। উপস্থিত সবাই সশব্দে হেসে উঠলে। মৌমি মুখ ফুলিয়ে চলে যেতে নেয়, কিন্তু তাকে যেতে না দিয়ে আদ্রিতা তাকে টেনে নিজের কাজটায় বসায়। অতঃপর বিভিন্ন আলাপে মশগুল হয়ে একসময় নিজ অনুভূতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে তাদের নিকট। কাজিনদের সব আগ্রহ ভরা প্রশ্নগুলোর উত্তর দেয় সহজ সাবলীলভাবে। অবশেষে দীর্ঘদিনের অপ্রকাশিত কথাগুলো ক্রমান্বয়ে ব্যক্ত করে নিজের বোনদের কাছে অবলীলায় নিঃসংকোচে। বিকেলের মধ্যে বাড়িতে সকল মেহমান এসে উপস্থিত হয়। একেবারে নিকটাত্মীয় প্রতিবেশীদের ছাড়া আর কাউকে ইনভাইট করা হয়নি আপাতত। যাদের নিমন্ত্রণ পাঠানো হয়েছিল সকলেই আমোদে চলে এসেছেন আজ। আদ্রিতার একমাত্র ফুপি এসেই সবার সঙ্গে কুশল বিনিময় সেরে ভাই বউদের রান্নার কাজে সাহায্যের উদ্দেশ্যে তস্র ছুটে গেছেন কিচেনে। ড্রয়িং রুমের সোফায় পুরুষদের গল্পের আসর জমেছে।
সকলেই প্রফুল্লিত নয়নে আলাপে মশগুল। তবে সবার মধ্যেইখানে শফিক রহমান খানিক অন্যমনস্ক হয়ে আছেন। হুট করে কি থেকে কি হয়ে যাচ্ছে তিনি ভেবে পাচ্ছেন না। হিসাব মেলাতে বড্ড হিমশিম খাচ্ছেন। ভ্রুদয়ে ভাঁজ পড়েছে, শূন্য দৃষ্টিতে আনমনা হয়ে আছেন খানিক। সহাস্য মুখে কথা বলতে থাকা আশিক রহমানের দৃষ্টি এবার বড় ভাইয়ের দিকে পড়ে। নিজের ভাইয়ের চিন্তিত মুখখানা দেখে তিনি মুহূর্তেই সতর্ক হন। আশেপাশে একবার চোখ বুলিয়ে ভাইয়ের দিকে খানিকটা চেপে বসে চাপা স্বরে শুধান, ভাইজান কোনো সমস্যা? কি নিয়ে চিন্তা করছেন? শফিক রহমানের টনক নড়ে এতক্ষণে। আনমনা ভাব কাটিয়ে নড়সরে বসে ভাইয়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকান। অতঃপর দ্বিধান্বিত গলায় মৃদুস্বরে আওড়ান, সাদিক কি মন থেকে খুশি? বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ ব্যাপারটা একটু তাড়াহুড়ি হয়ে যাচ্ছে না? ছেলের ইচ্ছেতে সায় দেয়া কি উচিত হয়েছে? ভাইয়ের কথা শুনে সশব্দে হতাশার শ্বাস ফেললেন আশিক রহমান। গতকাল রাতে আদিব রুমে চলে যাওয়ার পর এ বিষয়ে আরও বিস্তর আলোচনা হয়েছে বাড়ির বড়দের মধ্যে। বাড়ির সকলে আদিব আদ্রিতার সম্পর্ক মেনে নিতে রাজি, রীতিমতো খুশিতে গদগদ তারা। কিন্তু তাদের বড় ভাই দোনামোনা করছিলেন, বারবার এটা সেটা যুক্তি দাঁড় করাচ্ছিলেন, কিন্তু সকলের আগ্রহ অভিমতের ভিড়ে তার যুক্তি ঠাঁই পায়নি। তখন অবশেষে হাল ছেড়ে বাধ্য হয়ে রাজি হয়েছেন তিনি। কিন্তু এখনও এরূপ কথা বলার মানে কি? আশিক রহমান আরেকটু চেপে বসে হালকা আওয়াজে বলেন, আপনি এখন এসব নিয়ে চিন্তা করছেন ভাইজান? আদিবের ইচ্ছের কি কোনো মূল্য নেই আপনার কাছে? ও কেমন জেদি আপনি জানেন না? আমরা এই ব্যাপারটাতে মানা করলে শুনবেও। আর মানা কেন করতে হবে? মেয়ে আমাদের ঘরের, বাড়ির মেয়ে বাড়িতেই থাকলো, এতে অসুবিধা কি? আপনার কি আদ্রিতাকে পছন্দ নয় ভাইজান? শফিক রহমান ভুল ভাঙানোর তাগিদে মাথা নাড়েন তস্ত্র ভঙ্গিমায়। আদ্রিতাকে পছন্দ হবে না কেন? ওর মতো শান্ত লক্ষ্মী একটা মেয়েকে যে নিজের বদমেজাজি ছেলের জন্য পাচ্ছি, সেটাই তো অনেক। আমি ভাবছি সাদিক কিভাবে নিচ্ছে বিষয়টা। তাছাড়া মৌ সবার বড়, ওকে রেখে আদ্রিতাকে এখনই? ঠোঁট এলিয়ে এবার হাসেন আশিক রহমান। স্বতঃস্ফূর্ত হাসিতে জানান, মৌয়ের ব্যাপারটা আদিবের পর হোক, এসব নিয়ে আর চিন্তা করবেন না তো। একবার সাদিকের দিয়ে চেয়ে দেখেন, ও আগে থেকে আদিবকে ভীষণ পছন্দ করে। এখন তো মেয়ে জামাই হিসেবে পেয়ে আনন্দে আত্মহারা প্রায়। ভাইয়ের দৃষ্টি অনুসরণ করে আদ্রিতার বাবার দিকে তাকান শফিক রহমান। তার ছোট ভাই উৎফুল্ল নয়নে সকলের সঙ্গে বাক্য বিনিময়ে ব্যস্ত। তার মুখের উজ্জ্বলতাই বলে দিচ্ছে সে এ ব্যাপারটাতে কতটা খুশি। শফিক রহমান আড়ালে স্বস্তির শ্বাস ছাড়েন। মনের ভারী পাথরটা নিমেষেই সরে গিয়ে অন্তরে বয়ে যায় শীতল প্রফুল্লকর হাওয়া। গোধূলি লগ্নের লালিমা আভায় আকাশ সজ্জিত, পাখিগুলো হন্য হয়ে ছুটছে নিজেদের নীরে ফেরার উদ্দেশ্যে। মৃদুমন্দ হাওয়া, সেই সাথে কুয়াশার আবির্ভাবে পরিবেশ বেশ শীতল। আদিব হাত গড়িতে সময় দেখে যাচ্ছে ক্রমশ। অস্থির নয়নে আশপাশ দেখছে বারবার। তাদের বাসার কাছাকাছি একটা পার্কে আছে সে ও তার বন্ধুরা। তার বন্ধুদল আপাতত খানিক দূরে বাদাম খাওয়াতে চরম ব্যস্ত, আর হইহুল্লোড়ে তো আছেই। সবকটা রেডি হয়ে বেরিয়েছে তাদের বাসায় যাবে বলে, কিন্তু প্রতিমধ্যে সেই তাদের নিয়ে এ জায়গাটাতে এসেছে। এর পেছনে উপযুক্ত কারণ অবশ্য আছে। অনিককে এখানে ডেকেছে সে আজ। আদিবের ইচ্ছে তাদের বিয়ের আগেই ছেলেটাকে সবকিছু খুলে বলবে, বারণ করবে আদ্রিতার পিছু না নিতে। এতেও যদি না শোনে তাহলে তাকে কঠোর হতে হবে। অনিককে এক প্রকার বাধ্য করাতে হবে আদ্রিতার পিছু ছাড়তে। আর যাই হোক, এ নিয়ে আর ঝামেলা চায় না সে। আদিবের ভাবনার মাঝেই ও দূরে অনিকের অবয়ব দৃষ্টিগোচর হয়। নির্লিপ্ত ভঙ্গিমায় হেঁটে হেঁটে এদিকে আসছে সে। আদিব তাকে দেখতে পেয়ে সতর্ক দৃষ্টিতে টান টান হয়ে দাঁড়ায়। খানিক পর অনিক তার মুখোমুখি হলে তার বন্ধুরাও ছুটে আসে কাছে। অনিকের দৃষ্টি নত, মুখটা মলিন, নিচু স্বরে সে স্বগতোক্তি করে। ভাই ডেকেছিলেন? আদিব সরু নয়নে তাকে পরখ করে বিভ্রান্ত হয় খানিক।
সে তো এখনও তাকে কিছুই বলেনি, তাহলে ছেলেটা এমন ভঙ্গুর স্বরে কথা বলছে কেন? তবে সে আর ভাবনা চিন্তায় গেল না, গলা ছেড়ে সরাসরি বলল, বর্ষা তোমাকে আদ্রিতার ব্যাপারে খুব হেল্প করতো তাই তো? জি ভাই। আদ্রিতা যে আমাকে পছন্দ করে সেটা তুমি জানতে না? অনেক শুকনো ঢোক গিলে বিমর্ষ নয়নে আদিবের দিকে সরাসরি তাকায়। এবার মলিন হাসিতে বলে ওঠে, এটা জানতাম না ভাই আমি। যদি জানতাম তাহলে আদ্রিতার পিছু কবেই ছেড়ে দিতাম। বর্ষা আজ আমাকে সব খুলে বলেছে। আপনাদের নতুন জীবনের জন্য শুভ কামনা ভাই। আমি আর আদ্রিতাকে বিরক্ত করব না। আদিব সহ তার বন্ধুরা স্তব্ধ হয়েছে থেকে অনিকের দিকে। ছেলেটা সত্যি অনেক ভালো, নয়তো এত সহজে কেউ এভাবে নির্দ্বিধায় স্বীকারোক্তি দিতে পারে না। তারা ভেবেছিল অনেক ঝামেলা করবে, মানতে চাইবে না বিষয়টা, কিন্তু এ ছেলে তো তাদের ভাবনার উল্টো দিকে মোড় নিল। আদিব স্বস্তির শ্বাস ছাড়ল, তারপর আচমকা জড়িয়ে ধরল অনিককে। অনিকেতে হকচকিয়ে গেলে আদিবের মোলায়েম সুর শোনা গেল কর্ণকুহরে, কষ্ট পেও না, আদ্রিতার থেকেও অনেক ভালো মেয়ে আসবে তোমার জীবনে ইনশাআল্লাহ। আমার পছন্দের জিনিসের ওপর কারো নজর দেওয়াটা পছন্দ নয় আমার। একদম সহ্য করতে পারি না আমি যাকে অন্তর থেকে চাই তার ওপর যে প্রেমময় দৃষ্টি নিক্ষেপ করে তাকে জ্বালিয়ে পুড়ে নিঃশেষ করতে ইচ্ছে হয়। কিন্তু তোমার ক্ষেত্রে ব্যতিক্রম হলো, সেটা অবশ্য তোমার সৎ মন মানসিকতা এবং মার্জিত ব্যবহারের জন্য। যাই হোক, ভালো থেকো। আসি। আবেগে দুফোঁটা অশ্রুও গড়িয়ে পড়ল অনিকের চোখ বেয়ে। আদিবের এমন কোমল ব্যবহার থেকে ভীষণ অবাক করেছে, অন্তরে প্রশান্তি পাচ্ছে ভীষণ। আদ্রিতা ঠিক মানুষটাকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে। তার জন্য আদিবের মতো এমন একজন দায়িত্ববান পুরুষই দরকার ছিল। খানিক আবেগ আপ্লুত হয়ে মাথা নিচু করে রাখে। আদিব একসময় তাকে ছেড়ে তার কাঁধ চাপড়ে মৃদু হাসে। অনিকও তার কথার প্রেক্ষিতে জবাবে আলতো হেসে মাথা নাড়ায়। তারপর আর দাঁড়ায় না আদিব, নিজ বন্ধুদের সঙ্গে সামনে পা বাড়ায়। দ্রুত কদমে ছুটে চলে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। আর তাদের প্রস্থান দৃশ্য নিষ্পলক ঝাপসা দৃষ্টিতে দেখে যায় অনিক। সন্ধ্যার পরবর্তী সময় আলোকসজ্জায় ঝলমলে বাড়িটা মানুষের সমাগমে বেশ রমরমা অবস্থায় বিরাজমান। সেখানে বাড়ির প্রতিটি আনাচে কানাচে মানুষের আনাগোনা, কথার ধ্বনি। গৃহিণীদের রান্নার কাজ সবে শেষ হয়েছে, এবার তারা নিজেদের রুমে তৈরি হতে ব্যস্ত। কিছুক্ষণ বাদেই কাজী চলে আসবে। এশার নামাজ আদায়ের পরপরই বিয়ে পড়ানো হবে। আদিব তার বন্ধুদের নিয়ে সন্ধ্যা লগ্নে বাসায় ফিরেছে। ড্রয়িং রুমে মেহমানদের সঙ্গে কুশল বিনিময় সেরে অতঃপর নিজ রুমের দিকে পা বাড়িয়েছে সে। ফ্রেশ হওয়াটা জরুরি, তারপর একবারে রেডি হয়ে নিচে নামতে হবে। আজ নিজ প্রেয়সীকে বধূরূপে গ্রহণ করে নিবে বলে কথা। অষ্টকোণে স্মিত হাসি ফুটিয়ে আদিব সিঁড়ি ধরে, আর চোখে একবার চারপাশে ভালোভাবে নজর বুলায়। তার কাজিন একটাকেও তো দেখা যাচ্ছে না। কোথায় ওরা আদ্রিতাকে বৌরূপী সজ্জায় সজ্জিত করতে ব্যস্ত হয়তো। দোতলায় আদ্রিতার রুম থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। সবকটা তাহলে ওখানেই। মৃদু শ্বাস ছেড়ে আদিব সামনে এগোয়। আদ্রিতার রুম পেরিয়ে যাওয়ার সময় হঠাৎ তার দৃষ্টি থমকে যায়, স্থির হয় পা জোড়া। মৃদু ঢোক গিলে স্তব্ধ নয়নে চেয়ে রয় রুমের ভেতরটায়। মুহূর্ত মধ্যে আদ্রিতার নজরও দরজার বাইরে নিবদ্ধ হলে আদিবের সঙ্গে তার দৃষ্টি বিনিময় হয়। ক্ষণিকের চোখাচোখি অন্তরে তীব্র আন্দোলন তুলে তার। আদিবের মুগ্ধকর চাহনির কবলে পড়ে চরম অস্বস্তিতে মাথা নুয়াতে বাধ্য হয়। কক্ষে উপস্থিত বাকিদের মিটিমিটি হাসিতে অস্বস্তির মাত্রা যেন বৃদ্ধি পায় আরও। বহুরূপী আদ্রিতার এহেন বিধ্বংসী রূপ দেখে থমকানো আদিবের শ্বাসটানের জোগাড় হলে আর দাঁড়ায় না সেখানে। তড়িৎ পা চালিয়ে যেতে যেতে বুকে হাত রেখে বিড়বিড় করে, তোর এই মায়াবী চোখের চাহনি আমাকে ঘায়েল করতে যথেষ্ট। এই চাহনিতেই দিশেহারা হয়েছিলাম একদিন, আজ করেছিস ছন্ন ছাড়া। দিনের পর দিন কন্ট্রোল করে গেছি নিজেকে, এবার নিজেকে কন্ট্রোলে রাখা বড্ড মুশকিল হয়ে যাবে দেখছি। পুরুষালী সুঠাম দেহে গোল্ডেন রঙের পাঞ্জাবি জড়ানো, যা টানটান হয়ে সেটে আছে আদিবের শক্ত অবয়বে।
ড্রেসিং টেবিলের সামনে দৃষ্টি রেখে পাঞ্জাবির হাতা গুটাতে মগ্ন আদিব। তার হালকা লালচে ওষ্ঠ ধরে, বক্র হাসির রেখা ঝুলানো, গাঢ় পল্লব বিশিষ্ট চোখ দুটো অগাধ খুশিতে নিভু নিভু, গম্ভীর মুখের আদলে মায়াময় সেই শ্যামসুন্দর পুরুষকে রূপকথার রাজকুমারের চেয়েও কম লাগছে না এখন। পুরোপুরি রেডি হয়ে আয়না থেকে চোখ সরিয়ে আনে আদিব। দৃষ্টি যায় জানালা ভেদ করে অদূর অন্ধকার আকাশ পানে। আজকের আকাশ কালো কুঁচকুচে, কোথাও আলোর চিহ্ন মাত্র নেই। তবে তার মনের আকাশ আজ অতুজ্জ্বল আলোতে একদম পরিপূর্ণ। জীবনের নতুন অধ্যায় শুরু হবে আজ থেকে। দীর্ঘ অপেক্ষার পর মায়াবী চেহারার আদুরে কন্যাকে বউরূপে গ্রহণ করে নিবেশে আজ। বুকটাতে শান্তি লাগছে ভীষণ। এতদিন যে দহনের অনলে দগ্ধ হয়েছে প্রতিনিয়ত, আদ্রিতার সংস্পর্শে তা যেন নিভে গেছে। নিমেষেই মনটাকে করে তুলেছে সতেজ, প্রাণবন্ত। আদিব ঠোঁট প্রসার করে হাসে। তার প্রেয়সী সত্যি খুব ভালোবেসে ফেলেছে তাকে। সে বুঝতে পারে চট্টগ্রাম থেকে ফেরার পর সে যে বিহেভিয়ার করেছে ওর সঙ্গে, তাতে মেয়েটা অতি জেদ দেখিয়ে আবারও প্রত্যাখ্যান করতে পারত তাকে। কিন্তু মেয়েটা প্রিয়তমের ভালোবাসা পাবার আশায় জেদ ভুলে তুলে ধরেছে মনের সমস্ত অনুভূতি। হয়তো সে আশঙ্কায় ভুগছিল আদিব না পুনরায় তাকে রেখে অনেক দূর চলে যায়। আদিবের হাসি গাঢ় হয়। সে কি পাগল? আদ্রিতাকে ছাড়বে সে? যত ভুল বুঝাবুঝি হোক, মেয়েটাকে সে ছাড়ত না কখনো। আদরে ভালোবাসে মুড়িয়ে রেখে দিত ঠিক বুকের মধ্যেখানে। হঠাৎ পেছন থেকে মায়ের ডাকে ধ্যান ভাঙে আদিবের। সচকিত হয়ে মাথা ঘোরালে মায়ের হাস্যোজ্জ্বল মুখটা দৃষ্টিগোচর হয়। আফসানা আলতো হেসে এগিয়ে আসেন ছেলের দিকে। আদিবকে ভালোভাবে পরখ করে রসিকতা সুরে বলেন, বাহ, আমার ছেলে তো দেখি একদম রেডি। আদিব স্মিত হাসে মায়ের দিকে চেয়ে জবাব দেয়, পাঞ্জাবি সেট ঠিকঠাক করে বিছানে রেখে গেছিলে, এখনই তো এসে তাড়া দিতে। আর আমি তাড়া দেওয়ার আগে সময় মতো কাজটা করতে পছন্দ করি, সেটা তুমি জানো। আফসানা ঠোঁটের হাসি আরও গাঢ় হয়। তবে বাড়তি কথা না বলে ছেলের কাঁধ চাপড়ে জানান, কাজী সাহেব কাছাকাছি চলে এসেছেন, নিচে আয়। আদিব সম্মতি জানালেও ফের প্রশ্ন গলায় শুধায়, শপিং কখন করলে? তোমরা তো দেখি হ্যাপি ফাস্ট। দুপুরের দিকে করেছি, তোর যা জেদ। আজ বিয়ের ব্যবস্থা না করলে তো বাড়ি মাথায় তুলতি। আমি যে কত কষ্টে তোর আব্বুকে রাজি করিয়েছি সেটা তুই বুঝবি। প্রাণপ্রফুল্লকর হাসিতে আদিব এগিয়ে আসে মায়ের কাছে। আলতো হাতে মাকে জড়িয়ে ধরে স্বগতোক্তি করে, আমি নিশ্চিন্তেই অফিসে গিয়েছিলাম আজ, কারণ বাড়িতে তুমি আছো। আর আমি জানি আমার মা আছে মানে বাবাকে যে কোনোভাবে রাজি করিয়ে ছাড়বে। ভালোবাসি মা। মনটাতে আজ শান্তি লাগছে খুব, যা গত 6 বছরে পাইনি। আফসানার চোখ ভিজে আসে। ছেলেটাকে ছাড়া তিনিও তো ভালো ছিলেন না এতদিন। একমাত্র ছেলেকে দূরে রেখে কোনো মা শান্তিতে থাকতে পারে? পারে না। আফসানার কান্নার বেগ বাড়ে। আদিব তৎক্ষণাৎ অস্থির হয়ে মায়ের কান্নারত মুখটা বুক থেকে তোলে। চোখের পানি মুছিয়ে অভিমানী স্বরে বলে, কাঁদছ কেন? এজন্যই ইমোশনাল কথাবার্তা বলি না তোমার সামনে। আফসানা বেগম চোখ মুছে ছেলের গালে হাত রেখে বলেন, আমার ছেলের খুশিটাই সবার আগে, তাই খুশি থাকলেই তো আমি খুশি থাকি। আমার ছেলের খুশির জন্য এটুকু করব না? তোর বাবা রাজি ছিল ঠিকই, তবুও ভংসং করছিল ইজা। আদিব ঠোঁটে বক্র হাসি ফুটিয়ে জবাব দেয়, সেটা আমি জানি। আর বাবার পরবর্তী মতলবও আমার জানা আছে। বিয়েতে রাজি হলো, বউ আমার কাছে দিবে না এখন। বিয়ের পর দেখবে কড়া গলায় বলে দিবে, একদম আদ্রিতার আশেপাশে ঘেঁষবে না তুমি। আদিবের কথা শুনে ঠোঁট এলিয়ে হেসে তার পিঠে চাপড় দিলেন আফসানা। সহাস্য মুখে বললেন, তুই নিজেই তো সেদিন বলেছিলি এখন শুধু বিয়েতে রাজি হতে, তারপর যখন ইচ্ছে মেয়েকে যেন তুলে দেয়া হয়। এখন বাপের দোষ দিয়ে লাভ আছে? বজ্জাত ছেলে, নিচে আয়, আমি যাচ্ছি। আফসানা কথা শেষে চলে গেলেন রুম ছেড়ে। আদিবও আলতো হেসে ড্রেসিং টেবিলের সামনে চুলগুলো ঠিকঠাক করে রুম ছাড়ার প্রস্তুতি নিল। যেতে নিয়ে হতাশার শ্বাস ফেলল। ইদানিং নিজেকে কন্ট্রোলে রাখা সম্ভব হচ্ছিল না বলেই সুযোগ বুঝে
বিবাহের সিদ্ধান্ত নিয়েছে সে। নিজেদের মনোমালিন্যতা দূর হওয়ার পর নিজের উপর থেকে ভরসা নামক বিষয়টা উঠে গেছে তার। একই বাড়িতে যেহেতু থাকা হয়, তাই কখন কি করে বসবে সেটার কোনো ঠিক নেই। আর এমনটা হোক সে চায় না, তাই বিয়ের এত তাড়াতাড়ি। বিয়ের পর অজান্তে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেলেও সমস্যা নেই কোনো, আর না নিজের মাঝে কোনো অপরাধবোধ কাজ করবে তখন। ড্রয়িং রুমে সকলের ভিড়, সকল পুরুষরা বসে আছেন সেখানে। উচ্ছ্বসিত মুখে গল্পগুজব করছেন সবাই। আদিব সিঁড়ি বেয়ে দোতলা থেকে নেমে এলো। তার বন্ধুদের দেখা যাচ্ছে সকলের ভিড়ে। সোফার এক কর্নারে চুপচাপ সুবোধ বালকের ন্যায় বসে আছে তারা। আদিব আস্তে ধীরে এগিয়ে যায় সেদিকে, কিন্তু মাঝপথে সাদিক রহমানের ডাকে পাশ ফিরেছে। আদিব, আমার কাছে আসো তো একটু। চাচার কথায় প্রফুল্ল বদনে আদিব এগিয়ে যায় সেদিকে। সাদিক রহমান মুগ্ধ নজরে চেয়ে থাকেন ভাতিজার দিকে। ছেলেটাকে ছোট থেকে তিনি খুব স্নেহ করেন, কখনো গায়ে হাত তুলেননি। নিজের মেয়েটাকে যেমন আদুরে শাসনে বড় করেছেন, আদিবকেও ঠিক তেমনইভাবে শাসন করেছেন। ছেলেটা কখনো বেয়াদবি করেননি তাদের সাথে, সবসময় সম্মান দিয়ে কথা বলতো সে। আদিব তার মেয়ে জামাই হবে এমন স্বপ্ন কখনো দেখেননি তিনি, কিন্তু সৃষ্টিকর্তার ইশারায় আজ যা সংঘটিত হতে যাচ্ছে তাতে তিনি ভীষণ খুশি। আদিবের মতো দায়িত্ববান ছেলের হাতে মেয়ে তুলে দিতে পারাটা শান্তির বিষয়। এমন ছেলেই তো মেয়েটার জন্য খুঁজছিলেন তিনি। আর কোনো বাবা মা সন্তানকে দূরে রেখে ভালো থাকে না, মন পুড়ে কষ্ট হয়। এখন নিজের মেয়েটাকে আর দূরে পাঠাতে হবে না তাদের, এখানেই থাকবে তাদের চোখের সামনে। একজন বাবার কাছে এর চেয়ে ভালো লাগার বিষয় আর কি হতে পারে। আদিব কাছাকাছি এলে সাদিক রহমান ভাবনা থেকে বেরিয়ে আসেন। আলতো হেসে পাশে আদিবকে বসার জায়গা করে দেন। আদিব কিঞ্চিত হেসে চাচার পাশে বসে, আর চোখে একবার বাবার দিকে চাইলে দেখতে পায় তিনিও এদিকে চেয়ে আছেন অনিমেষ নেত্রে। এশার নামাজের পূর্ব মুহূর্তে কাজীর আগমন ঘটল বাড়িতে। তারপর নাস্তা সেরে নামাজের পরপর বিবাহের কার্য শুরু করতে বলা হলো তাকে। পুরুষরা সব নিচতলায় সোফায় চেয়ারে যার যার মতো বসেছেন, আর মহিলারা সব দোতলায় মায়ের কাছে আছেন, আপাতত মেয়ের কাছে। আদিব এখন তার চাচার পাশে বসে আছে, শান্তশিষ্ট স্থির চিত্তে। কাজী বিয়ে পড়ানো শুরু করে দিয়েছেন। এর মধ্যে কিছুক্ষণ পর আদিবের কাছে সম্মতি জানতে চাইলে সে জড়তাহীন আলহামদুলিল্লাহ কবুল বললে প্রিয়তমাকে বউরূপে গ্রহণ করে নেয়। অতঃপর কাবিননামায় সাইন করার মাধ্যমে বরের কাজ সমাপ্ত হয়। উপস্থিত সকলে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন করেন। তারপর কনের নিকট কাবিননামা পাঠানো হয়। কনেই সম্মতি নিয়ে কাগজে সাইন করিয়ে সেটা নিয়ে হাসি মুখে ফিরে আসেন সাদিক রহমান। বিবাহ সম্পূর্ণ হলে সকলেই শুকরিয়া চিত্তে হাত ওঠান খোদার দরবারে। অতঃপর মনের আবেগ মিশিয়ে আকুল হয়ে নবদম্পতির জন্য সকলেই দোয়া করেন প্রাণ ভরে। রাত গভীর হচ্ছে ক্রমশ। বিয়ে শেষ হবার পরপরই খেয়ে দিয়ে বিদায় নিয়েছে মেহমানরা। কিছুজন আবার রয়ে গেছেন, তাদের মধ্যে আছেন আদ্রিতার ফুপি, আদিবের বন্ধুরা এবং আফসানার বোন আফিয়া। বিকেল থেকে রাত অবধি ড্রয়িং রুম পুরুষদের দখলে থাকলেও এখন তারা বিশ্রামের উদ্দেশ্যে নিজ নিজ ঘরে অবস্থান করছেন, আর সেই জায়গায় এখন দখল করে আছেন মহিলারা। ড্রয়িং রুমের আনাচে কানাচে বসে তারা গল্পের আসর জমিয়েছেন রীতিমতো। খাওয়া দাওয়ার পাটও চুকে গেছে। এর মধ্যে আদ্রিতা তার নিজের রুমে বিয়ে হবার পর সে লজ্জায় একদম ঘরের বাইরে বের হচ্ছে না। আদিবের তখনকার দৃষ্টি মনে করে লজ্জায় মূর্ছা যাচ্ছে বারবার। পাশেই তার কাজিন সকল আলাপে মশগুল। তারা ডিনার সেরে মাত্রই এসেছে তার রুমে। এর আগে তাকে খাইয়ে দিয়ে গেছে মৌমি, আর এখন সে চুপচাপ বসে থেকে তাদের কথা শ্রবণ করছে। বড্ড ঘুম পাচ্ছে তার, অথচ ওদের আলাপ শেষই হচ্ছে না। আদ্রিতা হাই তুলে একসময় তার পাশে থাকা মৌমির উদ্দেশ্যে বলে, তোর রুমে নিয়ে যা আপুদের, আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো। মৌমি সচকিত হয়ে তার দিকে তাকায়। পরক্ষণে কিছু একটা ভেবে মিটি মিটি হেসে বলে, হিসেব মতে আজ তোর বাসর রাত, বাসরাতে কেউ ঘুমায়, তোর উনির কাছে যাবি না?
আদ্রিতা গরম চোখে তাকায়। ইতিমধ্যে সকলের নজর এদিকে। মৌমির কথা শুনে সকলে চাপা হাসিতে ব্যস্ত। আদ্রিতা এতে আরও বিভ্রান্ত হয়ে বিড়বিড় করে, বাজে কথা বলে খবর আছে তোর মৌমি। নোভা এর মধ্যে ঠোঁট এলিয়ে হেসে জানায়, মৌমি খুব দুষ্টু, তোমার জন্য একটা দুষ্টু ছেলে খুঁজতে হবে দেখছি। মৌমি তস্ত্র গলায় বলে, এই না না আপু, আমাকে এর মধ্যে টেনো না প্লিজ, দুষ্টু ছেলের দরকার নেই আমার তো আদ্রিতার বিষয়টাই মাথা থেকে এখনো যাচ্ছে না। ও নাকি এখন আমাদের ভাবি। হা হা হা, তোকে কি ডাকবো রে ভাবি? শেষ কথাটা আদ্রিতার উদ্দেশ্যে বলা হলে উপস্থিত সকলে সশব্দে হেসে ওঠে আর আদ্রিতা লজ্জায় হাঁসফাঁস করে। পরক্ষণে চোখ রাঙায় মৌমিকে। বিয়ে হবার পর থেকে মেয়েটা এমন দুষ্টুমি করে যাচ্ছে তার সাথে, ফাজিল একটা। আদ্রিতার কিছু বলার আগেই রুমে আগমন ঘটে আফসানার। সবাই হাসি থামিয়ে তার দিকে চায়। তিনি সরাসরি এগিয়ে আসেন আদ্রিতার দিকে। আদ্রিতার হাত ধরে বাকি সবার উদ্দেশ্যে বলেন, কি আড্ডায় ব্যস্ত হলি তোরা? তোদের ভাই যে নতুন বইয়ের অপেক্ষায় বসে আছে সেদিকে খেয়াল নেই? বিয়ের পর দেখা সাক্ষাৎ হয়েছে ওদের, দেখা করতে দেওয়া উচিত না? ফাজিলগুলো কিছু বোঝে না। মমি তাড়াহুড়ো করে বলে, কিন্তু ভাইয়া তো ছাদে ছিল বড় মা, চলে এসেছে আমার কাছে, অলরেডি 2 বার খবর পাঠিয়েছে তার বউকে দিয়ে আসার জন্য। আর একটু লেট করলেও নিজেই চলে আসতো, বুঝলি? আয় তো আদ্রিতা। এই কথা শুনে লজ্জার অতল সাগরে হাবুডুবু খায় আদ্রিতা। বাকি সবার দুষ্টু হাসি নজরে এলে এলোমেলো হয় দৃষ্টি। আফসানা ততক্ষণে তার হাত টেনে নিয়ে যাচ্ছেন, যেতে নিয়ে পেছন থেকে শোনা যায় মৌমির দুষ্টু গলার উক্তি, ভাইয়া বউকে না দেখে একদম পাগল হয়ে যাচ্ছে, নিয়ে যাও বড় মা, জলদি যাও। তা শুনে আফসানা আলতো হাসেন কেবল, তবে কিছু বলেন না। কিন্তু আদ্রিতা জমে আড়ষ্ট হয়ে যায়, পা চলতে চায় না। তবু অনিচ্ছাকৃত হেঁটে এগিয়ে যায় আদিবের রুমের দিকে। বন্ধুদের ছাদে রেখে এসে নিজ রুমের দরজার সামনে দাঁড়িয়ে আদ্রিতার জন্য অপেক্ষা করছিল আদিব। মায়ের পিছু পিছু টুকটুক পায়ে এগিয়ে আসা শাড়ি পরিহিত রমণীকে দেখে বক্ষ স্পন্দন জোরালো হয় তার। চোখ দুটো সম্মোহিত হয়ে চেয়ে থাকে অপলক। মুহূর্তের মধ্যে কাছাকাছি এসে আফসানা আদ্রিতার হাত ছেড়ে ছেলের উদ্দেশ্যে সতর্কবাণী ছুড়েন, দেখা সাক্ষাৎ হয়ে গেলে মেয়েটাকে রুমে পৌঁছে দিস, দিবার নোভা ওর সঙ্গে থাকবে, আর তুই তোর বন্ধুদের সাথে তোর রুমে, মনে আছে? আদিব জবাব না দিয়ে সরু নয়নে তার মায়ের দিকে চেয়ে থাকে। সে উপলব্ধি করতে পারছে তার মা এই কথাটা বাবার ইশারাতেই বলছে। বাসর করতে হলে যে তাকে আরও অনেক অপেক্ষা করতে হবে, ধৈর্যের পরীক্ষা দিতে হবে, সেটা ভালোভাবেই জানে। হালাল বন্ধনে আবদ্ধ হলে কি হবে, একসঙ্গে থাকার অনুমতিটা এখনো পায়নি কারো কাছ থেকে। মেহমান সব চলে গেলেই বোধহয় তার বাবা জানাবেন নিজের আসল কথা। তার অপেক্ষার প্রহর দীর্ঘ হলো আরও। আফসোস। মনের দরজায় কড়া নেড়ে এক সুখময় রজনী উপস্থিত হলো যেন। সর্বাঙ্গে কেমন সুখ সুখ অনুভূতি বিদ্যমান। প্রিয়জনকে আপন করে পাবার খুশিতে অন্তরে প্রশান্তি কাজ করছে ভীষণ। অন্দরে বইছে অনুভূতির প্রবল স্রোত। আফসানা চলে যেতে ধীর সুস্থির পদচারণে আদিবের ইশারায় তার রুমে প্রবেশ করে আদ্রিতা। আদ্রিতার কাছটা এসে পাযুগল থামিয়ে স্থির দাঁড়িয়ে রয়েছে। আদিব দরজাটা চাপিয়ে ফিরে আসে এদিকেই। শাড়ি পরিহিতা আদ্রিতার লাজুক মুখটা দৃষ্টিগোচর হলে ঠোঁটে বক্র হাসি ফুটিয়ে এগিয়ে যায় তার নিকট। মেয়েটা মাথা নিচু করে হাত দুটো মুচলেখা করেছে ক্রমশ। গোলাপি ওষ্ঠধর কিঞ্চিত কেঁপে কেঁপে উঠছে, চোখ দুটো নিভু নিভু। আদুরে মুখটা লাজের আভাসে বেশ মোহনীয় ঠেকছে এ মুহূর্তে। এত লজ্জা পাচ্ছে কেন মেয়েটা? তার লাজুক মুখটা দেখলে যে তার নিজেকে কন্ট্রোলে রাখা দুষ্কর হয়ে যায় সেটাও বোঝে না। অস্থির মনে আদ্রিতার পাশে ঠিক সামনে এসে দাঁড়ায় আদিব। কিছুক্ষণ অপলোক নয়নে চেয়ে থাকে আদ্রিতার নিচু মুখশ্রীর দিকে। অতঃপর আচমকা শূন্যে তুলে নেয় আদ্রিতাকে। ভীষণ হকচকিয়ে আদ্রিতা খামছে ধরে আদিবের শার্টের কলার। আদিবের গাঢ় দৃষ্টি তার দিকে নিবদ্ধকৃত। আদ্রিতা প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করলে আদিব তাকে আলতো হাসি উপহার দিয়ে এগিয়ে যায় ব্যালকনির দিকে। তবে সেখানে যাওয়ার আগে অবশ্য রুম
বেলকনি দুটো জায়গার লাইট অফ করে যায়। এতে আদ্রিতা আরও ভীষণ লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। মুখ তোলার জোয়ার পায় না যেন। হাত দ্বারা আদিবের পিঠের দিকটা চেপে রেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। অজানা কারণে তার খুব লজ্জা লাগছে আজ আদিবকে দেখে। তার পাশাপাশি নিজেকে সুস্থির রাখা একদম সম্ভব হচ্ছে না। কি যে হলো হঠাৎ। রাতের আফসা আলোতে আদিব নিজের বউকে কোলে নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। তার সম্মোহিত চোখ জোড়া আদ্রিতার কোমল মুখটা দেখে চলেছে নিষ্পলক চাহনিতে। কিন্তু তার বউটা তার দিকে তাকাচ্ছে না, এটা তো মানা যাচ্ছে না। আদ্রিতাকে নিজের দিকে তাকাতে বাধ্য করার জন্য আদিব ঠান্ডা হাতে তার কোমর ছুঁয়ে দেয় হঠাৎ। নির্মেদ কোমরে এই প্রথম পুরুষের ছোঁয়া পেয়ে দুলে ওঠে আদ্রিতার অন্তর। চোখ দুটো আপনা আপনি মুদিয়ে আসে, হাতের বন্ধন দৃঢ় হয় ক্রমশ। আদিবের হাতের ছোঁয়া কোমর ছুঁয়ে ছুঁয়ে পেটের কাছটা এসে থামতে আদ্রিতা তরাক করে চোখ খোলে। আদিবের দিকে দৃষ্টি পড়তেই ঘাবড়ে যায় সে। আদিব চোখা নয়নে চেয়ে আছে তার দিকে। সে তাকাতেই থ্রেড দেওয়ার ভঙ্গিতে বলে উঠল, আদিব আমার চোখে চোখ রাখ, নয়তো ডোজ আরও বাড়বে কিন্তু। আদ্রিতা নিভু চোখে চেয়ে থাকলে আদিব ঠোঁট এলিয়ে হাসে। ঠোঁটে এগিয়ে গাঢ় চুম্বন এঁকে দেয় আদ্রিতার কপালে, অতঃপর কানের কাছে ফিসফিসিয়ে জানান দেয়, আমি খুব খুশি জান, বুকটাতে শান্তি পাচ্ছি ভীষণ। আদ্রিতা তৃপ্তির হাসি হেসে মুখ লুকিয়ে আদিবের শক্তপোক্ত বুকে রয়। নিবিড় আলিঙ্গনে তাকে আবদ্ধ করে নেয় আদিব নিজেও। একসময় আদ্রিতা কাঁপা গলে উত্তর করে, আমিও খুব খুশি। আদিব ঠোঁট টিপে হাসে নিজ বউয়ের স্বীকারোক্তিতে। তবে পরক্ষণে তার কথার প্রেক্ষিতে প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে আওড়ায় খুশির কারণ। এ শুনে আদ্রিতার মৃদু ঢোক গিলে কিন্তু উত্তর দেয় না কোনো। আদ্রিতার সাড়া না পেয়ে আদিব তাকে ধীরে সুস্থে কোল থেকে নামিয়ে দু হাতে কোমর আঁকড়ে কিছুটা ওপরে তোলে। আদ্রিতার মুখটা তার মুখের কাছাকাছি এনে ঠোঁটে ওষ্ঠ ছুঁয়ে বিড়বিড় করে বলে, বল কেন খুশি হয়েছিস? আদ্রিতা মাথা নুয়ালো এবার। আস্থা ঝামেলে পড়ল তো। এ লোক তো দেখি বুঝেও না বোঝার ভান করছে। কেন খুশি হয়েছে সে, সেটা তিনি জানেন না বুঝি। আদ্রিতার জবাব না পেয়ে আদিব চোখ রাঙিয়ে তাকায়। সে দৃষ্টি নজরে পড়তে আদ্রিতা আদুরে গলায় জবাব দেয়, আপনাকে জীবনসঙ্গী হিসেবে পাবার আনন্দে খুশি হয়েছি, সেটা বুঝেন না বুঝি। আদিব সেই কথার প্রেক্ষিতে উত্তর দিল না কোনো। এক নজরে নেশালো দৃষ্টিতে চেয়ে থেকে আচমকা নিজের ঠোঁট দ্বারা আঁকড়ে ধরল প্রেয়সীর অধর যুগল। অদ্ভুত সম্মোহনে আকুলতায় আদিব আরো ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হলো অধর মায়ায়। নিজ স্বামীর এহেন বেসামাল ওষ্ঠ ছোঁয়া অনুভব করে নাজেহাল হয় আদ্রিতা। তৎক্ষণাৎ ডান হাত আদিবের চুলের ভাঁজে ডুবিয়ে দেয়। সম্পূর্ণ নতুন এক অনুভূতিতে সিক্ত হয়ে দুটো দেহ মুহূর্তে গভীর উন্মাদনায় মত্ত হয়। আদিবের পাগল করা হস্ত স্পর্শে শিহরণে কেঁপে কেঁপে ওঠে আদ্রিতা। তবে সে থামায় না থামায় নিজ প্রিয়তমাকে বন্ধ চোখে অনুভব করে মানুষটার বেকুলতা, তার প্রতি গভীর আসক্ততা। ছাদে অনবরত পায়চারি করে যাচ্ছে রান, চোখে মুখে তার ক্ষোভ। বউটাকে বলেছিল একটু ছাদে আসতে, কিন্তু সে নির্দ্বিধায় বলে দিল আসবে না। তার নাকি ঘুম পাচ্ছে, এটা কোনো কথা হলো? সেদিনের রাতে চুমু খাওয়ার পর লজ্জায় আড়ষ্ট হয়ে 3 দিন তাকে দেখাই দেয়নি মেয়েটা। তারপর সত্য বলে কয়ে নিজের সামনে আনতে পেরেছিল। নতুন বিয়ে হয়েছে তাদের, কোথায় একটু চিপকে থাকবে তা না। মেয়েটা তার থেকে পালাতে পারলেই বাঁচে। এত লজ্জা পেতে হয়? অবশ্য লজ্জাহীন মেয়েদেরও তার পছন্দ নয়। যে মেয়ে যত বেশি লজ্জা পায় তাকে তত বেশি আদুরে দেখতে লাগে। শত হলেও লজ্জাই নারীর ভূষণ। লজ্জা পেলে নোভাকে ঠিক রসগোল্লার মতো লাগে। তখন ইচ্ছে করে নিজের অবান্তর ভাবনায় রায়ান দুষ্টু হাসে। পরক্ষণে মুখটা গম্ভীর করে ফোনের স্ক্রিনে দৃষ্টি রাখে। রায়ানের অস্থিরতা ছাদের কর্নারে দাঁড়িয়ে থেকে দেখে যায় তার বন্ধুরা। তা দেখে হুটহাট হুহা হাসিতে মত্ত হয় তারা। রায়ান অবশ্য সেদিকে নজর না দিয়ে নিজের কাজে ব্যস্ত থাকে। এর মধ্যে তাহির এগিয়ে আসে তার দিকে। তার পিছু পিছু রাফি শিফাতও আসে। রায়ানের গোবেচারা মুখটা দেখে তাহির ঠোঁট এলিয়ে হেসে মুখ খোলে। শালা বলদা, এমন করতেছিস কেন? তুই তো দেখে একদম প্রেমের সাগরে হাবুডুবু খাইতেছিস।
রান ভুরু উঁচিয়ে চায়, রুষ্ট মুখে জবাব দেয়, আমি যদি সাগরে হাবুডুবু খাই তাহলে তুই মহাসাগরে হাবুডুবু খাইতেছিস। আমার জ্ঞান না দিয়ে নিজের সরকায় তেল দে শালা। তাহির ভিমড়ি খেয়ে চুপ হয়ে গেলে পেছন থেকে শব্দ করে হেসে ওঠে শিফাত আর রাফি। পরক্ষণে হাসি থামিয়ে শিফাত গর্বের সহিত বলে ওঠে, শালা তোর সব কয়টায় বাদেম্মা। রাফি মামুরে দেখ, আদিবের বইনের লগে কথা বলার জন্য একেবারে পাগল হয়ে যাইতেছে। তোদের মধ্যে আমি একমাত্র ভদ্র সভ্য ছেলে। আজ পর্যন্ত কোনো মেয়ের সঙ্গে প্রেম করা তো দূর, তাকাই পর্যন্ত না। শিফাতের কথায় ফুঁসে ওঠে বাকি তিন বন্ধু। এদের মধ্যে রান গমগমে আওয়াজে বলল, আমার মুখটা ছুটেস না শিফাত, তুই যে কোন খ্যাতের মূলা সেটা আমরা ভালো করে জানি। ক্লাসমেটের সাথে প্রেম করতে মনটা আঁকুপাকু করে না? হয় যে তোরে পাত্তা দেয় না সেইটা বল শালা খচ্চর। রানের জবাবে তাহির রাফি সন্তুষ্ট চিত্তে হেসে সম্মতি জানালে শিফাত ভোতা মুখে জবাব দিল, পর্দা যখন ফাঁস করেই দিছিস তাহলে শোন, খুব শীঘ্রই পাত্তা দিবে ও। আমার মতো হ্যান্ডসাম ছেলেরে রিজেক্ট করার সাহস আছে নাকি ওর? রান বিরক্তি সহকারে জবাব রাখলো, তোর প্রেম কাহিনী শুনতে আমি বসে নেই, আমার বউরে আনার ব্যবস্থা কর দে। রানের কথা শুনে তৎক্ষণাৎ তাহির সহ বাকিরা হেসে উঠল। সশব্দে হেসে রীতিমতো অস্থির তারা। রান গরম চোখে সব কটাকে দেখে নিয়ে বিড়বিড় করল, আমি ছাড়া সবগুলো বেয়াদব। তাহির হাসিতে আমি হঠাৎ সিরিয়াস হলো। রানের সামনে দাঁড়িয়ে বিজ্ঞানায় বলল, ভাবি ফোন ধরছে না, আচ্ছা যা, ভাবির আনার ব্যবস্থা করে দিলাম। তাহলে আমাদের কি দরকারে আসবি তুই সেটা বল। রান ভুরু উঁচিয়ে বলল, কি দরকারে আসার কথা বলছিস? তাহির বাকি বন্ধুদের দিকে চেয়ে ইশারায় কথা বলে তারপর স্বগতোক্তি করল, আমাদের প্রেমের বিষয়ে সাহায্য করবি তুই। আদিব শালা কোনো কাজের না, নিজেরটা বুঝে শুধু আমাদের মতো অসহায়দের দিকে ফিরেও তাকায় না। দেখলি না সুযোগ বুঝে কেমনে নিচে চলে গেল বউয়ের সঙ্গে দেখা করতে। আমারে পাগল পাইছে, তোদের ফালতু প্রেমে আমি সাহায্য করব? আমার বউ এমনিতে আসবে, তোদের সাহায্য লাগবে না, দূর হ। তাহির রাফি শিফাত কটমট চোখে তাকালে রান দেখেও না দেখার ভান করে ছাদের অন্য পাশটা চলে গেল। প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে আবারও ডায়াল করলো নোভার নাম্বারে। মেয়েটা কল ধরছে না কেন, আজব ব্যাপার তো। রাত একটা, কোমল মনা আদ্রিতা সলজ্জিত ভঙ্গিতে আদিবের রুম থেকে ফিরে সোজা আলমারির দিকে এগিয়ে গেছিল। অতঃপর কোনো দিকে না চেয়ে তাড়াহুড়ো করে একটা সালোয়ার কামিজ হাতড়ে নিয়ে ওয়াশরুমে ঢুকেছিল দ্রুত। তার এহেন ভাবভঙ্গি দেখে দিবা সচকিত নয়নে সে থাকলো। নোভা মিটিমিটি হাসে কেবল। দিবা বুঝতে না পারল, সে ঠিকই বুঝতে পেরেছে আদ্রিতা কেন এমন করেছে। দিবা তার ওই হাসির পানে সে প্রশ্ন করেছিল, হাসছো কেন আপু? আদ্রিতার ভাবভঙ্গি একটু অন্যরকম লাগলো না? নোভা তখন আর চুপ থাকতে পারেনি, দুষ্টু হাসিতে স্বগতোক্তি করেছিল, নতুন বিয়ে হয়েছে ওদের, তারপর দেখা করতে গেছিল। এখন তো কিছু মিছু হবে না বুঝি, আদ্রিতা এজন্যই লজ্জা পাচ্ছে। দিবা যা বোঝার এটুকু কথাতে বুঝে নেয়। তারপর সেও মিটিমিটি হেসে অপেক্ষা করে বান্ধবীর ফেরার। কিন্তু মেয়েটা আসছে না কেন? ওয়াশরুমে ঘুমিয়ে পড়লো নাকি? সেই যে গেল এখনো আসছে না। এভরিডে আই লাভ ইউ এই রোমান্টিক মুভিটা বিছানায় শুয়ে দেখছে দিবা আর নোভা। প্রায় শেষ হয়ে গেছে, আর কিছুক্ষণ বাকি। মুভি দেখায় মগ্ন হলেও দিবা বারবার ওয়াশরুমের দরজার দিকে নজর দিচ্ছে। দীর্ঘক্ষণ পর হুট করে আদ্রিতা দরজা খুলল। খয়েরি রঙা শাড়িটা দুহাতে চেপে ধীরে ধীরে বেরিয়ে এলো। মাথা তুলে দুজনকে একবার আর চোখে দেখে শাড়িটা ব্যালকনিতে নেড়ে দিয়ে আসলো। তারপর ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়াতেই শোনা গেল দিবার হাস্যোজ্জ্বল স্বর, ওয়াশরুমেই থাকতি আজ, বের হয়েছিস কেন? লজ্জায় তো দেখি আমাদের দিকে তাকাতে পারছিস না। কিছু মিছু হয়েছে নাকি? আদ্রিতা যেন ভিমড়ি খেলো কথাটায়। কিছু সময় স্থির থেকে খানিক বাদে পিছু ফিরে গরম চোখে চাইল বান্ধবীর দিক। মুখ ফুলিয়ে শাসি বলে, একদম বাজে কথা বলবি না। দিবা দাঁত কেলিয়ে হেসে বলল, তাহলে লজ্জা পাচ্ছিস কেন? কোথায় লজ্জা পাচ্ছি? তুই সবসময় বেশি বুঝিস। নোভা মৃদু হেসে বলল, হয়েছে থামো তোমরা। আদ্রিতা আমারও কিন্তু নতুন বিয়ে হয়েছে, তাই সব বুঝি। এবার আসো, ঘুমাতে তো হবে, অনেক রাত হয়েছে। আদ্রিতা হালকা লজ্জা পেলেও মাথা নেড়ে বিছানায় চলে এলো।
তৎক্ষণাৎ দিবার পাশে শুয়ে মুভিটার শেষ দৃশ্য দেখায় মন দিল। সবাই যখন উন্মুখ হয়ে শেষ দৃশ্যটা দেখছিল তখনই তাদের চরম মাত্রায় বিরক্ত করতে কল এলো ফোনে। দিবার ফোনে মুভি দেখা হচ্ছিল, এক অচেনা নাম্বার ভাসছে ফোনের স্ক্রিনে, কিন্তু দিবা চিনতে পারলো নাম্বারটা কার। তাহিল কল দিয়েছে কেন এত রাতে? দিবার দিকে দুটো মানুষ ভুরু কুঁচকে তাকালে সে মৃদু ঢোক গিলে আওড়ায়, উনি এখন কল দিয়েছেন কেন? আদ্রিতা সন্দিহান কণ্ঠে শুধায়, কে? তাহির ভাইয়া। আদ্রিতা এবার সশব্দে হাসে। নোভা প্রশ্ন গলায় শুধায়, রানের বন্ধু তাহির? দিবার উত্তরটা আদ্রিতা দেয়, জি আপু, তাহির ভাইয়া পছন্দ করে দিবাকে, ওদের বাড়িতে প্রস্তাব নিয়ে যাবে কিছুদিনের মধ্যে। নোভা বিস্মিত হয়, চক্ষু যুগল বড় বড় করে রাখে। ওরা সবগুলো বন্ধু একদম শেয়ানা। যাই হোক দিবা, তুমি ঠকবে না, মানুষ হিসেবে খুব ভালো ওরা। আমার জন আছে না, সন্ধ্যা থেকে কল দিচ্ছে, কমন সেন্স বলতে কিছু নেই ওই লোকটার, এত রাতে নাকি ছাদে যাব। আমিও ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছি, দিতে থাকুক ফোন, যাব না মানে যাব না। দিবা আদ্রিতা এবার হাসতে হাসতে অস্থির হয় নোভার কথা শুনে। কি সুন্দর টাইট দিতে জানে সে। তাদের বাক্যালাপে তাহিরের কলটা রিসিভ হলো না। পুনরায় কল এলে আদ্রিতা রিসিভ করলো সেটা। ফোনের ওপাশে আদ্রিতার কণ্ঠস্বর শুনে তাহির হক চকিয়ে যায়। তড়িৎ পাশে থাকা আদিবের দিকে চেয়ে ভ্যাবলাকান্তের ন্যায় হাসে, অতঃপর বুদ্ধি করে তষ্ট করে বলে, আদ্রিতা রাইট, আদিব কথা বলতে চাইছিল তোমার সঙ্গে, আমাকে বলল কল দিতে, আদিব নিয়ে কথা বল। আদিব চোখা নয়নে তাকালো। সে কখন বলল কল দিতে? তার কি ফোন নেই? ওর ফোন দিয়ে কল দিতে হবে কেন? নিজের দোষ কি সুন্দর তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। বাহ, কিছুক্ষণ আগে রানের সঙ্গে ক্যাঁচাল লাগিয়েছে ফোন দেয়া নেয়া নিয়ে। তারই প্রেক্ষিতে দিবার কাছে কল দেয়া। সে রানকে দেখতে চাইছিল, তার বউ কল না ধরলেও তার প্রেমিকা অবশ্যই ধরবে, যত সব ভণ্ডামি কারবার। আদিবেদের কাণ্ডে বিরক্ত হলেও ফোনটা নিজের হাতে নিল। আদ্রিতা ওপাশ থেকে নীরব। সে হয়তো বুঝতে পারছে না বিষয়টা। আদিব তার হাস্যরত বন্ধুদের চোখ দিয়ে শাসিয়ে জবাব রাখলো, এখনো ঘুমাসনি কেন? জলদি যেন ঘুমানো হয়, কলটা আমি দেইনি, ওই ফাজিল তাহির দিবাকে বিরক্ত করতে দিয়েছিল। যাই হোক, ঘুমা, শুভরাত্রি। আদ্রিতা সলজ্জিত ভঙ্গিতে মাথা নাড়ে। ফোন কেটে মৃদুমন্দ হাসিতে দিবা আর নোভাকে উদ্দেশ্য করে বলে, তোমাদের প্রেমিকরা বড্ড মিস করেছে তোমাদের আজ, তাই এমন দুষ্টুমি চলছিল। দিবা লাজুক হাসিতে নোভা টান টান হয়ে শুয়ে চোখ বুজে বলল, মিস করা ভালো, এতে প্রেম গাঢ় হয়। আমরা এখন ঘুমাই, আসো, ওরা জেগে থেকে হা হুতাশ করুক। দুই বান্ধবী সম্মতি জানিয়ে শুয়ে পড়ল নোভার পাশে। আদ্রিতা মাঝে, বাকি দুজন দুপাশে। ক্ষণিক সময় কিছু গল্প গুজব করে নোভা আর দিবা ঘুমিয়ে গেল। আদ্রিতা চাতক পাখির ন্যায় চেয়ে রইল, ঘুম আসছে না তার। রাত নিঝুম, কক্ষ অন্ধকার, অথচ আদ্রিতার খোলা চোখে বারবার ভাসছে আদিবের প্রতিচ্ছবি। যে প্রতিচ্ছবিতে সে ছিল পুরোদস্তর প্রেমিক পুরুষ, একদম অন্যরকম রূপে আজ সে ধরা দিয়েছিল তার কাছে। কতটা বেকুলতা ছিল তার স্পর্শ। ইস! আদ্রিতা লাজুক হেসে চোখ বুজে মুহূর্তের মধ্যে কম্বল দ্বারা নিজেকে ঢেকে নিয়ে নিদ্রার প্রস্তুতি নেয়। রাতের মায়া শেষে সূর্যের দেখা মিলল। ঘন কুয়াশার ধ্রুম্যজাল ভেদ করে জনমনে উত্তাপ ছড়াতে সহাস্য মুখে উদয়মান হলো যেন তা। জানালার ফাঁকফোকর গলে আসে সূর্য কিরণের মিঠা আলোতে। ঘুম ভেঙেছিল আদ্রিতার। এক টুকরো প্রাণস্থল হাসিতে আদ্রিতা তখনই বিছানা ছেড়ে একেবারে ফ্রেশ হয়ে নিজ রুমের দরজা খুলেছে। রুম থেকে বেরিয়ে এসে আদিবের রুমের দিকে একবার চেয়েছিল অবশ্য, তবে পর মুহূর্তে লাজুক হেসে সিঁড়ি বেয়ে সোজা নিচে নেমে এলো। বাড়ির কেউই এখনো ঘুম থেকে ওঠেনি, কিন্তু রান্নাঘর থেকে টুকটাক আওয়াজ আসছে। তার মা চাচিরা হয়তো সকালের নাস্তা বানাচ্ছে, তা ভেবে সেদিকে এগিয়ে গেল আদ্রিতা। লিভিং রুম পেরিয়ে কিচেনের দরজায় এসে থামতেই আফসানা মরিয়ম ও তার মাকে নজরে পড়ল। আদ্রিতা ঠোঁটেলিয়ে হেসে ভেতরে পা বাড়ল। পায়ের আওয়াজ পেয়ে আফসানা পিছু ফিরেই ভুরু উঁচান। তৎক্ষণাৎ প্রশ্ন শোনেন, কিরে এত সকালে উঠলি কেন? আজও ভার্সিটি যাবি? প্রশ্নবাণে বিদ্ধ হয়ে আদ্রিতা আলতো হেসে মাথা নাড়ালো, মুখে বলল, ক্লাস নেই আজ, থাকলে যেতাম, অবশ্যই ঘুম ভেঙে গেছে জলদি, তাই তোমাদের রান্নাবান্না দেখতে চলে এলাম।
আফসানা কিছু না বলে স্মিত হাসেন কেবল। পুনরায় 3 গৃহিণী নিজেদের কাজে মন দিলে আদ্রিতা খানিক দ্বিধা নিয়ে হাঁসফাঁস করে। পরক্ষণে সলজ্জিত কণ্ঠে বলে ওঠে, আম্মু, আমি আজকের নাস্তাটা বানাই। মেয়ের কথায় তনিমা সহ বাকি দুজন অবাক নয়নে তাকান। তাদের এহেন অবাকিত দৃষ্টি দেখে আদ্রিতা চুপসে যায়। তবে তার মায়ের প্রত্যুত্তর করার পূর্বে মরিয়ম হেসে বলে ওঠেন, আমাদের আদিবের বউ আসছে রান্না করতে। বাহ, এত মানুষের নাস্তা বানাতে পারবি তুই? যা তো, ঘরে গিয়ে বিশ্রাম কর। আদ্রিতা ভিমড়ি খেয়ে চুপ হয়ে গেল। ঘুম থেকে ওঠার পরপরই তার মধ্যে কেমন যেন বউ বউ সত্তা জেগে উঠেছিল। এ মুহূর্তে তার তীব্র ইচ্ছে জেগেছে আদিবের জন্য কিছু একটা রান্না করতে। রান্না অবশ্য কম বেশি ভালোই পারে সে, বিশেষ করে স্পেশাল আইটেমগুলো। আজ যদি আদিবের জন্য কিছু একটা রান্না করতে পারত, তখন সেটা টেস্ট করে সেই মানুষটার রিয়াকশন কেমন হতো দেখত। নিশ্চয়ই খুশি হতো সে। তা ভেবেই মনে মনে পুলকিত হয় আদ্রিতা। তবে চাচির নিষেধাজ্ঞা শুনে ভোতা মুখে চেয়ে রয়। এর মধ্যে তার মা নরম গলায় শুধান, আদিবের জন্য রান্না করতে চাইছিস? আদ্রিতা ইতস্তত করে জবাব দেয়, না মানে তনিমা খানিক হাসলেন বোধ হয়। সেই অভিব্যক্তিতেই সায় জানান, তাহলে পায়েসটা কর। আদিব পায়েস খুব পছন্দ করে। এত মানুষের নাস্তা বানাতে তুই পারবি না। আদ্রিতা প্রফুল্ল মনে মাথা নাড়ে, এগিয়ে যায় মায়ের কাছাকাছি। এতক্ষণ নীরব দর্শক বনে দাঁড়িয়ে থাকা আফসানা ভুরু কুঞ্চন করে বলেন, বিয়ের পরদিনই আমার ছেলে বউকে দিয়ে রান্না করাবো কেন? আদ্রিতা, রুমে যা। আমরা যতদিন আছি তোর এসবে হাত লাগাতে হবে না। আদ্রিতা করুণ মুখে তাকে বিড়বিড় করলো, তা তো আমি জানি, তবে আজ যে পায়েসটা রান্না করি বড় মা। আদ্রিতার করুণ মুখের দিকে চেয়ে না বলতে পারলেন না আফসানা বেগম। মেয়েটা তার ছেলেতে মত্ত। তার অনুমান এতদিন ঠিকই ছিল, কিন্তু তার ছেলেটাই বুঝেনি। এবার তো বুঝে নিয়েছে অবশ্যই। ঠোঁট এলিয়ে হেসে তিনি সায় জানান আদ্রিতাকে। আদ্রিতা তখন খুশি মনে পায়েস বানানোর জন্য সব উপকরণ একত্রিত করতেই তার মায়ের হাস্য মুখের বাণী কানে এলো, তোর ভাগ্য ভালো যে নিজের বাড়িতে থাকবি সারা জীবন, পরের বাড়িতে গেলে এই ছাড়টা পেতি না। সকালে উঠেই নাস্তা বানানোর বন্দোবস্ত করতে হতো। আদ্রিতা মুহূর্তে মুখ ফুলিয়ে জানালো, তোমরাও কাজ করাও, নিষেধ করেছে কে? আফসানা আদ্রিতার পিঠে চাপড় দিয়ে বললেন, বুড়ির মতো কথা বলবি না, তোর মা কথার কথা বলল। আদ্রিতা বুঝে বিজ্ঞান ন্যায় মাথা দুলিয়ে কাজে মন দিল ফের। নিজে ঠিকঠাকভাবে পায়েস করতে পারলেও মাঝে মধ্যে এটা সেটা দেখিয়ে দিচ্ছেন তার মেজো মা। তার মা বড় মা অন্য কাজে ব্যস্ত, তবুও যেন তাদের নজর নিবদ্ধ তার দিকেই। অসাবধানতাবশত কোনো অঘটন যাতে না ঘটায় সেজন্য একটু পরপর সতর্ক করছেন তারা। তাদের অস্থিরতা দেখে আদ্রিতা না হেসে পারে না। সহাস্য মুখে চুলায় পায়েস চড়িয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। বন্ধুদের মধ্যে সবার আগে ঘুম ভেঙেছে রানের। তৎক্ষণাৎ সে আড়মোড়া ভেঙে উঠে চুপচাপ বসে রইল। বেচারার মুড অফ। গতরাত থেকে শুধু সুযোগ খুঁজে বেড়াচ্ছিল বউয়ের সঙ্গে দেখা করার, কিন্তু তা যেন হচ্ছিল না কোনোভাবেই। নোভা নামক নিষ্ঠুর রমণী এসে তাকে পাত্তাই দিচ্ছে না, এক প্রকার অ্যাভয়েড করেছে তাকে। রান হতাশা শ্বাস ফেলে হাত বাড়িয়ে ফোনটা হাতে নেয়। নোভার থেকে এখনো কল মেসেজ কিছু আসেনি। কি নির্দয় মেয়েটা। রান আর কিছু না ভেবে তপ্ত শ্বাস ছেড়ে বিছানা থেকে নামে। আদিবের বিছানাটা বেশ বড় সড়ো, 4 জন মানুষ অনায়াসে এঁটে যায় সেখানে। তবে তারা ছিল 5 জন, সেই হিসেবে একটু কষ্ট করে থাকতে হয়েছে তাদের। আদিব অবশ্য গেস্ট রুমে চলে যেতে চেয়েছিল, কিন্তু তারাই মানা করে দিয়েছিল তখন। এ মুহূর্তে বিছানায় এলোমেলো হয়ে 4 বন্ধু ঘুমিয়ে আছে। রান সেদিকে এক পলক চেয়ে নজর ফিরিয়ে নিল, তারপর একেবারে ফ্রেশ হয়ে এসে দরজা খুলে উকি ঝুঁকি দিল। নিচ থেকে শোরগোলের আওয়াজ আসছে। বাসার সবাই হয়তো উঠে গেছে। আদিব সহ তারা আজ অফিস থেকে ছুটি নিয়েছে, তাই কর্মব্যস্ততার ফেরার তাগিদ নেই আপাতত। রানের সুযোগ সন্ধানী মন নোভার সঙ্গ পেতে চাইছে এখনো, তাই সে সতর্ক দৃষ্টিতে আশপাশটা ভালোভাবে দেখে নিয়ে 2 কদম সামনে এগোলো। ওপর থেকে নিচতলায় দৃষ্টি ফেলতেই দিবা এবং আদ্রিতাকে হাস্যরত অবস্থায় দেখতে পেল। আদিবের ভাই বোন সকলেই সেখানে উপস্থিত। সবাই বসে আড্ডা দিচ্ছে, শুধু তার বউকেই দেখা যাচ্ছে না। তাহলে কি সে এখনো ঘুমাচ্ছে? রানের ঠোঁটে হাসি ফোটে।
সতর্ক দৃষ্টিতে চারপাশে আরও একবার পরখ করলে দোতলায় কারো উপস্থিতি তার নজরে পড়ে না। এরকম সূক্ষ্ম মোক্ষম সুযোগ পেয়ে রায়ান আর স্থির রইল না, ঠোঁট বাঁকিয়ে এগিয়ে গেল আদ্রিতার রুমের দিকে। সে যতদূর জানে আদ্রিতার রুমেই ঘুমিয়েছিল তার বউ, তবুও সে তাড়াহুড়ো না করে মনকে ধাতস্থ করে আদ্রিতার রুমের সামনে এসে দাঁড়ালো। খুব সাবধানতা অবলম্বন করে বন্ধ দরজা অল্প ফাঁক করল। দরজার ফাঁক গলে চোখ রাখতেই দৃষ্টি নিবদ্ধ হলো নোভার স্নিগ্ধ মুখের ওপর। মেয়েটা এখনো ঘুমাচ্ছে তাহলে? রায়ান মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে রুমের ভেতরটা ভালোভাবে পর্যবেক্ষণ করল। না, তার বউ ছাড়া এখানে কেউ নেই। তাহলে তাকে আর আটকাকে বিশ্বজয়ীর ন্যায় হেসে মুহূর্তের মধ্যে ঢুকে পড়ল রুমে, বন্ধ করল সে দরজাটা। কম্বলে পেঁচানো শরীরটা হুট করে গভীর উষ্ণতা পেয়ে কিঞ্চিত নড়েচড়ে উঠল। নিজের উপর ভারী কিছু অনুভব হওয়া মাত্র নিদ্রাভগ্ন হলো তার। এ অতিরিক্ত উষ্ণতার কারণ উদ্ঘাটন করতে তড়াক করে চোখ খুলল নোভা। খানিক স্থির থেকে নিজের দিকে নজর দিতে আটকে উঠল সে। চোখ দুটো বড় বড় হয়ে এলো। রায়ান তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে বুকে মাথা রেখে শুয়ে আছে, দু চোখ বন্ধ করে, মুখে মৃদু হাসির রেখা। নোভা তৎক্ষণাৎ ছটফটি উঠলে রায়ান মাথা তুলে গভীর দৃষ্টিতে চায়। নোভার ভীতু চাহনি, সতর্ক নজরে আশপাশ দেখা সবই নজরে পড়ে তার। রায়ান এতে ঠোঁটে লিয়ে হাসে। নোভা আশপাশে ভালোভাবে দেখে নিয়ে মেজাজ দেখে বলে ওঠে, তুমি এখানে কিভাবে এসেছ? আদ্রিতা দিবা কোথায়? ওরা নিচে, সুযোগ পেয়ে চলে এসেছি। কেন, তুমি খুশি হওনি বউ? নোভা বিরক্তিতে মুখ কুঁচকায়। রায়ানকে সরাতে চায় নিচে থেকে, কিন্তু পারে না। রায়ান দুষ্ট এসে আরো ঘনিষ্ঠ হয় তার সহিত। ভয়ে লজ্জায় নোভার শরীরে কাঁপন ধরে, কণ্ঠনালী রুদ্ধ হয়ে আসে। ক্ষীয়মান স্বরে বলে, ইস সরো, ওরা কেউ চলে আসবে, এত নির্লজ্জ কেন তুমি? তৎক্ষণাৎ নোভার গলায় মুখ লুকিয়ে রায়ান প্রত্যুত্তর করল ফিসফিসিয়ে, ফন্না ধরার শাস্তি এটা, চুপচাপ থাকো, ওরা কেউ এখন আসবে না, বেশি নড়াচড়া করলে আরো নির্লজ্জ হব জান। গলার কাছটায় ছোট ছোট আদুরে স্পর্শে নোভার চোখ যুগল মুদিয়ে আসে। সে জানে এ লোককে কিছু বলে লাভ নেই, এক বিন্দু সরবে না, বরং আরও জ্বালাতন করবে। তাই সে অনুভূতির পিষ্টনে জমে রইল একদম। এর মধ্যে কানে আসলো রায়ানের বাচ্চামো স্বর, একদম বেশি বেশি করছো তুমি নোভা, আমাকে একদম পাত্তা দিচ্ছ না। সামনে শুক্রবারের পর আর ছাড়া পাবে না আমার থেকে। আমার বউ হয়ে আমার বাড়িতে থাকবে, বুঝেছ? নোভা আলতো হাসে এবার। রায়ানের পিঠে এক হাত রেখে নিভু স্বরে বলে, আমি কি করলাম? আদ্রিতাদের বাড়িতে মানুষজন বেশি বলে তোমার কাছে যায়নি কাল, নয়তো আমি পালিয়ে বেড়াই। ছাদে মানুষজন ছিল না কাল, তোমার বন্ধুরা তো ছিল, ওদেরকে পাঠিয়ে দিতাম রুমে। তুমি তো আসলে না, নির্দয়ের মতো বিহেভ করলে। আমি ঘুমাতে পারিনি সারা রাত, জানো তুমি? নোভা এবার আলতো হাসলো, দু হাতে রায়ানকে জড়িয়ে নিয়ে হালকা আওয়াজে বলল, এখন ঘুমাও। মানা করলো কে? রায়ান পর মুহূর্তেই বিস্মিত নেত্রে তাকালো তার দিকে, দ্বিধান্বিত মনে শোধালো, এখানে ঘুমাতে বলছো তোমার কাছে? রায়ানের মুখাভঙ্গি দেখে নোভা ফিক করে হেসে দিল। হাসতে হাসতে চোখের কোণে জল জমলে সে মুখ বাঁকি বলে, শখ কত, আদিব ভাইয়ের রুমে গিয়ে ঘুমাও, এখানে থাকতে কে বলেছে, যাও তো। রায়ান গরম চোখে তাকালো, পরক্ষণে পূর্বের ন্যায় কম্বল দিয়ে ঢেকে নোভাকে জড়িয়ে নিল শক্ত করে। নোভা হাঁসফাঁস করলেও সে তাতে পাত্তা না দিয়ে তার ঘাড়ে ভাজে মুখ ডুবালো। কানের কাছে চুমু দিয়ে ফিসফিসানো স্বরে জানালো, যত পারো জ্বালিয়ে নাও, পরে আর সুযোগ পাবে না। ডাইনিং টেবিলে সাজানো হচ্ছে হরেক রকমের নাস্তা দিয়ে। বাড়ির 3 গৃহিণীর কাজে সাহায্য করছেন আদ্রিতার ফুপি। আদ্রিতা সহ তার বাকি কাজিনের সবাই এখন সোফার কাছটায় বসে গল্প গুজব করছে। আফসানার বোন আফিয়া বাচ্চাদের থেকে নজর ফিরিয়ে নিজের বোনের দিকে এবার তাকালেন। বাড়ির পুরুষরা আপাতত অফিসে সকাল দিকেই বেরিয়েছেন তারা। শুধু আদিপ ও তার বন্ধুরা রয়ে গেছে। খানিক আগেই বোনের নির্দেশে ডাইনিং টেবিলে বসে এসেছেন আফিয়া। কিছুক্ষণ চুপচাপ থাকলে এবার তিনি মুখ খুলেন, আমার ছেলেটার চিন্তায় ভাল লাগে না আপা, ওর কি বিয়ের বয়স হয়নি? শতবার বলেও বিয়েতে রাজি করাতে পারলাম না। আদিপ বিয়ে করে নিল আর আমার ছেলেটাকে এখন
আফসানা বোনকে থামিয়ে চোখ পাকিয়ে জবাব দিলেন, আবার বিয়ে করছিস? সোহান কিন্তু চেতে যাবে, চুপ করে থাক। তার চেয়ে বরং মেয়ে খোঁজ, ভালো মেয়ে পেলে পরে ছেলেকে রাজি করাবো আমরা সবাই মিলে বলল। আফসোসের সহিত আফিয়া পুনরায় বলে উঠলেন, ভালো মেয়েই তো খুঁজে পাচ্ছি না, তুমি বরং দেখে শুনে আমাকে জানিও কেমন। আফসানা প্রত্যুত্তরে মৃদু হাসেন। ডাইনিংয়ে এ মুহূর্তে আর কার উপস্থিতি টের না পেয়ে একান্ত বোনের উদ্দেশ্যে চুপি চুপি বলেন, আমাদের বাড়ির কোনো মেয়েকে তোর পছন্দ হয় না? আফিয়া যেন সচকিত হয় কথাটায়, বিস্মিত হয়ে চাপা স্বরে বলেন, তুমি বলছো এ কথা? দুলাভাই কিভাবে নেবেন ব্যাপারটা? সেজন্য তো এদিকে এগোই না। আদ্রিতা তো বাদ, তাছাড়া আদিপ মেয়েটাকে পছন্দ করে সেটা তো আমরা জানি, ওর পরে মৌকে পছন্দ ছিল আমার। তাহলে ভেবে দেখ, সোহানের সঙ্গে কথা বল আগে, তারপর আদিবের বাবাকে আমি জানাবো। আফিয়ার মুখটা ঝলমল করে ওঠে, হঠাৎ বোনের দিকে চেয়ে মিষ্টি হাসেন। বিনিময়ে আফসানাও স্মিত হেসে নিজের কাজে মন দেয়। সোহান গেস্ট রুমে ঘুমাচ্ছে এখন, আজ সারাদিন এখানেই থাকবে সে। নিজের ছেলেকে কিভাবে মানাবেন সে চিন্তা বাদ দিয়ে আফিয়া এখন আমোদে পরিপূর্ণ। মাতৃসুলভ সরল চাহনিতে বারবার মৌকে ফিরে ফিরে দেখছেন। মেয়েটা হাসছে, ফর্সা মুখে আদুরে ভাব নিয়ে বোনদের সঙ্গে কথা বলছে। এ দৃশ্যটা যেন আফিয়ার নিকট বড়ই আকর্ষণীয় ঠেকল। পূর্বে মেয়েটাকে নিয়ে এমন চিন্তা মাথায় না এলেও এখন মনে বিভিন্ন ইচ্ছেরা আনাগোনা করছে। নিজের ছেলের বউ হিসেবে মেয়েটাকে বড্ড মানাবে বলে মন সায় দিচ্ছে বারংবার, বাকিটা তার ছেলের উপর নির্ভর করছে। বোনদের সাথে সকালের নাস্তা করতে বসে আছে আদ্রিতা, মৌ, মৌমি, বর্ষা, নোভা ও দিবা সকলে উপস্থিত এই মুহূর্তে। মাহিম এবং আরাফ সবেমাত্র এসে বসেছে নিজেদের আসনে। আফসানা খানিক আগে ডেকে এসেছেন নিজের ছেলে ও তার বন্ধুদের, তারপর খেয়ে গেছেন সোহানকে ডাকতে। আদ্রিতা খাওয়ার ফাঁকে একটু পর পর দোতলার দিকে চাইছেন। মুখে লজ্জার আভাস ছড়িয়েছে তার। অকারণে লজ্জায় মূর্ছা যাচ্ছে সে। কাল রাতের ভয়ঙ্কর প্রেমিক পুরুষ আদিবের সম্মুখীন কি করে হবে আজ এসে, তা ভেবেই যত কুণ্ঠা মনে। এমনিতেই তার তীক্ষ্ণ নজরে দৃষ্টি রাখতে হিমশিম খায় সে। এখন তো আদ্রিতার ভাবনার ব্যাঘাত ঘটে মৌমির হাস্যোজ্জ্বল বাণীতে। আদিব ভাইয়া তার দলবল নিয়ে আসছে। চমকিত নয়নে আদ্রিতা ওপরের দিকে চায়। মৌমির কথা সত্যে পরিণত করে আদিব সত্যি আসছে। বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নামছে সে। কালো ট্রাউজার, গাঢ় সবুজ রঙা টি শার্ট পরিহিত তার গায়ে। শ্যামসুন্দর পুরুষের মুখে সেই চিরচেনা গাম্ভীর্যতার আভাস। গাঢ় পল্লব বিশিষ্ট চোখ দুটো খানিকটা কুঁচকানো। নিচের অধর চেপে কিছু একটা বুঝাচ্ছে সে তাহিরকে। ফাঁকে ফাঁকে ঘন চুলে দক্ষ কায়দায় আঙুল চালাচ্ছে। আদ্রিতা পলক ফেলে দৃষ্টি ঘোরায়। এর মধ্যেই পাশ থেকে শুনতে পায় মৌমির চাপা স্বর, জামাইয়ের দিক থেকে তো চোখেই সরে না আমাদের আদ্রিতার। আদ্রিতা গরম চোখে তাকিয়ে চিমটি কাটে মৌমির হাতে, বিড়বিড় করে বলে, মুখটা বন্ধ কর, আমি কোথায় তাকিয়েছিলাম আজব। মৌমি বিনিময়ে আর কিছু না বলে মিটিমিটি হাসে কেবল। আদিব তার বন্ধুদের নিয়ে এসে বসতেই সোহানের আগমন হয় সেখানে। গৃহিণীরা সার্ভ করে দিলে সকলেই খায় মন দেয়। তারপর আদ্রিতার খাওয়া শেষ, উঠতে যাবে তখনই কিছু বাক্যালাপে থেমে যায়। আদিবকে তার পছন্দের পায়েস দেওয়া হয়েছিল। টেস্ট করে সে এবার মতামত রাখে, পায়েসটা ভালো হয়েছে আম্মু। আফসানা ঠোঁট টিপে হাসেন। নিজের রান্নার প্রশংসা পেয়ে আদ্রিতা লজ্জায় মাথা নোয়ায়। তখনই শোনা যায় মাহিমের দুষ্টু হাসি, পায়েসটা তোমার বউ রান্না করেছে, ভালো তো হবেই ভাইয়া। আদিব তস্ত্র মাথা তুলে চোখা নয়নে তাকায় মাহিমের দিকে। ভুরুক মুচকে শোধায়, তুই কিভাবে জানলি ও রান্না করেছে? মাহিম দাঁত কেলিয়ে তৎক্ষণাৎ জবাব দেয়, আদ্রিতা আপুই তো ঢাকঢোল বাজিয়ে সবাইকে বলে বেড়াচ্ছে আমি পায়েস রান্না করেছি। মাহিমের কথা শুনে আদ্রিতা মুখ ফুলিয়ে চায়, কপাল কোষকে ঘোর প্রতিবাদ করে বলে, আমি কখন বলেছি এ কথা? মিথ্যুক একটা। মৌমি আপুকে বলনি তখন? মাহিমের দুষ্টু স্বরে উপস্থিত সবাই ঠোঁট টিপে হাসলো। আদ্রিতা ক্ষোভে ফুঁসে ওঠে। আদিব আলতো হেসে এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় তার বউয়ের রাগারুণ মুখের দিকে।
মেয়েটার বড় বড় আঁখি দুটোতে যেন অগ্নিকুণ্ড জ্বলছে। মাহিমকে চোখ দিয়ে এক প্রকার শাসাচ্ছে সে। রাগের বশবর্তী হয়ে ঠোঁট ফুলাচ্ছে বারবার। কি দারুণ লাগছে, মেয়েটার সব রূপেই যেন অনন্য। নিজের একক রূপ দেখিয়ে তার মনকে এক এক দিন লোভাতুর করে তুলছে মেয়েটা। এই যে এখন তার ইচ্ছে করছে মেয়েটার ক্ষোভে লাল হওয়া ফুলো দুটো গালে নিজের অস্তিত্ব জাহির করে চুমুতে চুমুতে ভরিয়ে দিতে। সেটা কেউ জানে না বলেই তো এমনটা করে। তার বুকে প্রণয়ের অনল জ্বালিয়ে নিজে থাকে একদম নিশ্চিন্তে, বড্ড নির্দয় দুষ্টু তার প্রেয়সী। গাল ফুলে বসে আছে আদ্রিতা, ক্ষণে ক্ষণে তীব্র অভিমানে দগ্ধ হচ্ছে তার কোমল হৃদয়। চক্ষু কোটর ছেড়ে জল গড়াবে গড়াবে ভাব, তবু খুব কষ্টে নিজেকে সামলে রেখেছে। আজ এসে সারাদিন বাসায় ঘাপটি মেরে বসেছিল, বাড়ির সামনে অবধি যায়নি। অথচ আদিব সকালের নাস্তাটা পর্ব সেরে নিজেদের বন্ধুদের সঙ্গে সেই যে বেরিয়ে গেল, এখনো ফিরে আসেনি। সে ভেবেছিল আদিব হয়তো আজ তাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে, যেহেতু ছুটি আছে তার। কিন্তু তাকে ভুল প্রমাণিত করে আদিব বেরিয়েছে তার বন্ধুদের সাথে। এমনকি তাকে বলেও যায়নি সে তার বউ তো নাকি। আদ্রিতা এই মুহূর্তে বুঝতে পারছে প্রত্যাশা জিনিসটা খুব খারাপ। একমাত্র প্রত্যাশায় মানুষের মন খারাপের মূল উৎস। কারো কাছে যে যত বেশি প্রত্যাশা করে তার থেকে সে তত বেশি দুঃখ পায়। আর কোনো কিছুর প্রত্যাশা করা যাবে না বলে আদ্রিতা মনে মনে পণ করল। না হলে প্রত্যাশা পূরণ না হলে মনে মনে দুঃখটা সেই পাবে। মনে অবশ্য অভিমান জমত না তার, যদি না আদিব সারাটা দিন আজ বাহিরে কাটিয়ে দিত। খুব নিষ্ঠুর পাষাণ লোক সে, বাড়িতে ফিরুক সেও পাত্তা দিবে না আজ, একদম এড়িয়ে এড়িয়ে চলবে। কাজ ঘেঁষতে দিবে না। মন খারাপের মাঝে হুট করে নিঃশব্দে হেসে ওঠে আদ্রিতা। সে এত অভিমানী হলো কবে থেকে? অবশ্য বিয়ের পর। আর তার মধ্যে কেমন যেন অন্যরকম এক অনুভূতি কাজ করছে। চিরাচরিত সেই বাঙালি বউদের ন্যায় স্বামীর না ফেরার অভিমানে গাল ফুলাচ্ছে বারংবার। হাসির তালে আদ্রিতার শরীরে দুলে উঠলে তনিমা কড়া ভাষায় বলেন, নড়ছিস কেন? চুপচাপ বসে থাক। আদ্রিতা হাসি থামিয়ে স্থির হয়। খানিক আগে মাথা ব্যথার অজুহাত দিয়েছিল বলে তার মা তেল নিয়ে বসেছেন তার পেছনে। তেল দিয়ে তার চুলগুলোকে একেবারে জবজবে করার কাজে এখন ব্যস্ত তিনি। তেল দিতে মানা করলে এক মুহূর্তে বকা শোনার প্রস্তুতি নিতে হবে তাকে, সেটা জানা আছে। আদ্রিতা দীর্ঘশ্বাস ছাড়ে আরও আটসাট হয়ে বসে। বাসার মেহমান সবাই চলে গেছে আজ, শুধু তার ফুপি রয়ে গেছেন। তিনি বোধহয় চলে যাবেন কালকের মধ্যে। সময়টা পরন্ত বিকেল। লিভিং রুমে বসেছিল তারা, তখনই বাইরে থেকে হুট করে দৌড়ে এলো মাহিম আর আরাফ। দৌড়ানোর আওয়াজে আদ্রিতা হকচকিয়ে উঠে পিছু ফিরে চায়। আরাফ দৌড়ে এসে বোনের কাজটায় থামে, মাথা ঝুঁকিয়ে হাঁপাতে থাকে। তার এই অবস্থা দেখে তনিমা চড়া গলায় বলেন, কোত্থেকে দৌড়ে আসলি ফাজিল? মায়ের ধমকে বিচলিত না হয়ে আরাফ খানিক জিরিয়ে বোনের উদ্দেশ্যে আগ্রহ নিয়ে বলে, আপু শোনো, মাহিম ভাইয়া বলছে আদিব ভাইয়ের বউ নাকি তুমি। আদ্রিতা ভিমড়ি খেয়ে চুপ হয়ে যায়। এটা কেমন প্রশ্ন? তনিমা খানিক ভুরু কুঁচকে ছেলেকে দেখে নিয়ে পুনরায় নিজের কাজে মন দেয়। মাহিম ঠোঁট কামড়ে হাসছে কেবল। আদ্রিতার সেই হাসিটা সহ্য হলো না। রুষ্ট মেজাজে চোখ রাঙিয়ে বলল, আরাফের কানে এসব ঢুকাচ্ছিস কেন? ও বোঝে কিছু? সশব্দে হেসে মাহিম জবাব দিল, আমি কোথাও ঢুকাচ্ছি না। ও নিজেই তো আমাকে জিজ্ঞেস করলো খাবার টেবিলের কথাবার্তা শুনে, তারপর আমি সত্যটা জানালাম শুধু। আরাফ তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল, এটা কি সত্যি আপু? আমি তো ভাবলাম আদিব ভাইয়ার অন্য কারোর সঙ্গে বিয়ে হবে, তোমার সাথে কেন হলো? আমরা না ভাই বোন? আরাফের অবুঝ কথাবার্তা শুনে মাহিম গা ঝাঁকিয়ে হাসে। তনিমা এ যাত্রায় মিটিমিটি হাসে। কিন্তু আদ্রিতায় একদম লজ্জায় জমে যায়, কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রয়। এর মধ্যে শুনতে পায় মাহিমের সহাস্য মুখের বাণী, তোকে পুচকু কি আমি এমনি এমনি বলি? গাধা একটা, পুচকু থেকে বড় হ, তাহলে সব বুঝতে পারবি সব। চল বাইরে, এবার গিয়ে খেলি। আগ্রহ ভরা চাহনিতে চেয়ে থাকা আরাফকে টেনে নিয়ে যাচ্ছে মাহিম। আরাফ যেতে না চাইলেও মাহিমের সঙ্গে পেরে উঠছে না সে। মাহিম এক প্রকার জোর করে নিয়ে যাচ্ছে নিজের সঙ্গে তাকে। সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে আদ্রিতা আলতো হাসে, মনে মনে বিড়বিড় করে, সবগুলো ফাজিল। বিকাল করিয়ে রাতের আবির্ভাব হলো।
সন্ধ্যার আড্ডা পর্ব সেরে সকলেই এখন নিজ নিজ ঘরে ফিরে গেছে। আদিপ এখনো ফিরেনি বাড়ি, এ নিয়ে অবশ্য কারো মাথা ব্যথা নেই, কারণ সে ফোন দিয়ে জানিয়েছে বন্ধুদের সঙ্গে আসতে লেট হবে। সবাই এটা শুনে স্বাভাবিক থাকলো। আদ্রিতার ফুলো মুখ নজর এড়ায়নি বর্ষার। পূর্বে হলে আদ্রিতার এমন অভিমান দেখে হিংসে করতো সে, কিন্তু এখন কেবল মলিন হাসে। মনের সঙ্গে এক প্রকার যুদ্ধ করে সে আদিপকে ভোলার চেষ্টা চালাচ্ছে। শেষ চেষ্টায় অবশ্য সে খানিক সফল। পুরোপুরি ভুলতে তবুও সময় লাগবে অনেকটা। নিজ রুমে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আসছে বর্ষা। দু চোখ বন্ধ করে সে গভীর ভাবনায় ডুবন্ত। এ যাত্রায় তার মায়ের আওয়াজে ভাবনার ব্যাঘাত ঘটে। তোর ভার্সিটিতে ক্লাস আছে এখন, এবার না হয় চল আমার সাথে বাড়িতে। বর্ষা চোখ মেলে মায়ের দিকে তাকায়। কদিন ধরে তারও মন পড়ছিল নিজের বাড়ির জন্য। এবার মায়ের কথায় সায় জানানোই যায়। বর্ষা আলতো হেসে মাথা নেড়ে ঠিক আছে যাব। ভার্সিটির ক্লাস এখন না করলেও চলবে, এত ইম্পর্টেন্ট না। বর্ষার মা শাহানা স্মিত হাস্যে হাত বুলান মেয়ের মাথায়। বর্ষা পুনরায় চোখ বুজে। মনে পড়ে যে পুরনো স্মৃতি, ক্লাস 6 থেকে মামার বাড়িতে আসছে সে। তারা 2 বোন 2 ভাই। বড় বোন বৃষ্টির বিয়ে হয়ে গেছে বছরখানেক আগে। পছন্দ করতে একটা ছেলেকে বাবা মাকে জানার পর তার প্রথমে দ্বিমত করলেও পরবর্তীতে বাধ্য হয়ে মেনে নেয়। বৃষ্টি মামার বাড়িতে আসার জন্য তেমন অধীর না থাকলেও বর্ষা রীতিমতো পাগলামো করতো এখানে আসার জন্য। ওর এই পাগলামো দেখেই একসময় তার বড় মামা এখানে স্থায়ীভাবে রাখার সিদ্ধান্ত নেয়, জানান নিজের বোনকে। তখন বর্ষার মা বাবা নিজের ছোট মেয়েটাকে অন্য কোথাও রাখতে রাজি হননি, কিন্তু দিনকে দিন মেয়ের অতি পাগলামি দেখে একসময় দিতে বাধ্য হয়। বর্ষার এখন মনে হয় নিজের বাড়িতে থাকলে বোধহয় ভালো হতো, অন্তত ভুল মানুষের প্রেমে পড়ে দহন যন্ত্রণায় ভুগতে হতো না তাকে। বুক চিরে বেরিয়ে আসে এক চাপা দীর্ঘশ্বাস। বেদনা হতো মনে, আনমনে আওড়ায়। দুর্বল হওয়া চলবে না, বলার চেষ্টা করতে হবে। আমাকে তা পারতেই হবে। বাড়িতে যাব, মায়ের সাথে বাড়িতে যাব। এবার কিছুদিন দূরে থেকে নিজের অবাধ্য মনকে বোঝাতেই হবে। রাত 10টা ড্রয়িং রুমে অফিস সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন 3 ভাই। তাদের গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে তখন চায়ের ট্রে নিয়ে সেখানে উপস্থিত হন তাদের ছোট বোন শাহানা। সবাইকে চায়ের কাপ এগিয়ে দিয়ে আলগোছে তিনিও ভাইদের একপাশে বসেন, নিজেও একটা কাপ হাতে তুলে নেন। বাড়ির সকলেই তখন কলিং বেল বেজে ওঠে। শাহানা মুখে হাসি ফুটিয়ে তস্ত্র এগিয়ে যান সদর দরজার দিকে। দরজা খুলে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে তার মুখের হাসি আরো গাঢ় হয়। নিজের ভাতিজার কাঁধে হাত রেখে ভুরু কুঞ্চন করে বলেন, এতক্ষণে আসার সময় হলো? সারাটা দিন বাইরে কাটিয়ে আসলি। আদিপ মৃদু হেসে তার ফুপিকে আলতো হাতে জড়িয়ে ধরে নরম সুরে বলে, কাজ ছিল ফুপি, সেজন্য দেরি হয়েছে। চলো ভেতরে। আম্মু কোথায়? ভাবি ঘরে আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আদিপ মাথা নেড়ে সামনে এগোয়। ড্রয়িং রুমে হাজির হতেই বাবা চাচাদের নজরে আসে। আদিপ আর চোখে তাদেরকে একবার দেখে নিয়ে দোতলার দিকে পা বাড়ে, কিন্তু তার বাবার গমগমে আওয়াজে হঠাৎ থেমে যেতে হয়। ফ্রেশ হয়ে আসো, কথা আছে তোমার সঙ্গে। সূক্ষ্ম অনুচিন্তন মনের মাঝে নিয়ে আদিপ পুনরায় উপস্থিত হলো বসার ঘরে। ফ্রেশ হয়ে কাপড় পাল্টে এসেছে সে। বাইরে থেকে আসার পর ড্রয়িং রুমে শুধু বাবা চাচাদের দেখতে পেল। এই মুহূর্তে আরাফ ব্যতীত সকলে উপস্থিত সেখানে। আরাফ হয়তো ঘুমিয়ে গেছে, নয়তো এই পুচকুটা বাদ থাকতো না। সবাইকে যখন ডাকা হয়েছে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে। আদিপ অবশ্য কিছুটা আন্দাজ করতে পারছে তার বাবা কি বলতে পারে। বাকিটা দেখা যাক। ড্রয়িং রুমে উপস্থিত হয়ে আদিপ প্রথমেই তার মায়ের দিকে তাকালো। তিনি আনমনাভাবে ছেলেকে এক পলক দেখে দৃষ্টি ঘোরালেন ফের স্বামীর ওপর। আদিপ ভ্যাপাচাকা খেয়ে নির্বিকার চিত্তে সোফায় গিয়ে বসলো। তারপর বেশ সাবলীল ভঙ্গিতে শুধালো, জরুরি কিছু বলবে? শফিক রহমান গলা ঝাড়লেন। পাশে থাকা ভাইদের একবার দেখে নিয়ে মুখে গাম্ভীর্যতার আভাস নিয়ে বললেন, জরুরি কিছুই, শুনে রাখো। বিয়েটা তাড়াহুড়ো করে দেয়া হলেও মেয়েকে কিন্তু উঠিয়ে দেওয়া হয়নি। আদ্রিতার অনার্স শেষ হোক, তারপর উঠিয়ে দেওয়ার কথা ভাববো। একবারই তো আসা বলে এসব নিয়মের ধার ধারবে না, সেটা কিন্তু হবে না। বাড়ির মেয়েদের মধ্যে আদ্রিতা সবার ছোট। সময়টা এখন ওর পড়াশোনার, বিয়ের জন্য ওর পড়াশোনায় কোনো ক্ষতি হোক সেটা আমরা কেউই চাই না। অনুষ্ঠান করে উঠিয়ে দেবার আগ পর্যন্ত পূর্বের মতোই থাকবে তোমরা। আমি কি বোঝাতে চাইছি নিশ্চয়ই বুঝছো। বাবার কথা শুনে কেন জানি আদিবের ভীষণ হাসি পেল। ঘুরিয়ে ফিরিয়ে কি যে বলছে উনি নিজেই জানেন না।
সরাসরিভাবে বলে দিলেই তো হয় তোমরা এখনই স্বামী স্ত্রীর মতো এক ঘরে থাকতে পারবে না। এসব ভেবে আদিব ভেতরে ভেতরে হাসিতে মত্ত হলেও ওপর থেকে নির্বিকার রয়। সে আগেই জানত মেহমান বিদায় হলে তার বাবাই আদেশ করবেন তাকে, না চাইতো মানতে হবে সে আদেশ। আদ্রিতাকে পুরোপুরি নিজের করে পেতে হলে তাকে যে ধৈর্য ধরতে হবে আরও, এটা সে জানত। তাই সে বেশি ভাবনা চিন্তা না করে সহজ স্বীকারোক্তি দিল, মাথায় রাখবো তোমার কথাটা। আদ্রিতার পড়াশোনার ক্ষতি হোক সেটা আমিও চাই না, নিশ্চিন্তে থাকতে পারো। আম্মু খিদে পেয়েছে, খাবার দাও। শেষের কথাটা মাকে বলে আদিব উঠে দাঁড়ালো। ড্রয়িং রুম ছাড়ার আগে এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিতাকে উদ্দেশ্য করে গেল, কফি নিয়ে আমার রুমে আয়। কথা শেষ করে আদিব তস্ত্র পদচারণে ডাইনিংয়ের দিক চলে গেলে উপস্থিত সবাই ততমতে খেলো। শফিক রহমান গরম চোখে ছেলের চলে যাওয়া দেখলেন কেবল। এইমাত্র কি বুঝালো এই ছেলেকে সেটা কেউ বুঝছে না, বেয়াদব ছেলে। শফিক রহমানের অভিব্যক্তি দেখে বাকি সবাই মিটিমিটি হাসলো। আদ্রিতা ভীতু লোচনে মাথা নোয়ায়। আদিবের শেষোক্ত কথাগুলো পুনরায় স্মরণে এলে ক্রমশ হাত দুটো মুচলেকা করে লজ্জায় হাঁসফাঁস করে ওঠে। বিছানায় টান হয়ে শুয়ে আছে আদিব। ডিনার সেরে সে উপরে এসেছে, মিনিট 5 হবে। আসার সময় দেখতে পেয়েছিল আদ্রিতা রান্নাঘরে কফি বানাচ্ছে, এখনো বানানো হয়নি। মেয়েটা আসছে না কেন? প্রেয়সীর অপেক্ষায় ভেজানো দরজার পানে এক ধ্যানে চেয়ে থাকে আদিব, নিষ্পলক স্থির নেত্রে। খানিক পরে দেখা মেলে আদ্রিতা, ধীর কদমে পা ফেলে এগিয়ে আসছে সে। গায়ে হালকা নীল রঙের সালোয়ার কামিজ, মাথায় ওড়না দেয়া, নতুন বউয়ের মতো মুখে লাজের আভা ফুটিয়ে এগিয়ে আসছে সে তার দিকে। মেয়েটা তো নতুন বউই, তার বউ। আদিব প্রফুল্ল চিত্তে হাসে। আদ্রিতা এগিয়ে এসে কফির বেড সাইড টেবিলের উপর রেখে ছোট্ট করে বলে, কফি এনেছি। আদ্রিতা বলে আদিবের দিকে এক নজর চায় আদ্রিতা, তাতেই যেন সর্বনাশ হয় তার। আদিবের এহেন গাঢ় চাহনির কবলে পড়ে ভিমরি খায় সে। তৎক্ষণাৎ পা ঘুরায় চলে যাবে বলে, কিন্তু তার আগেই আদিব তার হাত টেনে থামিয়ে দেয়। বক্ষ স্পন্দন জোরালো হয় আদ্রিতার, গাত্র মাঝে কাঁপন শুরু হয়। কাঁপা স্বরে কিছু বলতে নিবে, তখনই অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটায় আদিব। তার হাত ধরে হ্যাঁচকা টান দেয়াতে লোকটার পুরুষালী বক্ষ মাজারে আশ্রে পড়ে সে। মুহূর্তে দুটি সত্তা মিলেমিশে একাকার হয়। আদিব দুহাতে আরো গভীরভাবে আগলে নেওয়াতে আদ্রিতার পালানোর আর্য থাকে না। লজ্জায় কুকড়ে ওঠে আদ্রিতা, গলাটা শুকিয়ে কাঠ। শিরশিরে কম্পনে মুহূর্তে বরফের ন্যায় জমে গেল সে। আদিবের হাতের ছোঁয়া ক্রমশ বেসামাল হচ্ছে। কামিজের ফাঁক গলে ধীরে ধীরে সে পৌঁছে গেছে কোমরের কাছে। শক্ত করে চোখ দুটো বুঝে নেয় আদ্রিতা, শব্দরা যেন ফুরিয়েছে। রুদ্ধশ্বাসে কণ্ঠনালী ভেদ করে কোনো আওয়াজ আসছে না তার। গাত্র মাঝে থরথরে কাঁপন অনুভব খেলে যায় নিশ্চুপ রয়। আদিব তার বউয়ের এরূপ নাজেহাল অবস্থা দেখে সশব্দে হাসে। কানে ঠোঁট ছুঁয়ে বলে ওঠে, সামনে এটুকু ছুঁয়ে দিতে এত লজ্জা? যখন গভীরভাবে ছুঁয়ে দিব তখন কি করবে জান? আদ্রিতা চোখ দুটো খিঁচে আদিবের বুকে পড়ে রায়। লোকটা এহেন নির্লজ্জ কথাগুলো বুকে তোলপাড় তুলে দেয়। একদম সহ্য হয় না সে অসহ্য অনুভূতি। দিন দিন যেন নির্লজ্জের সীমা ছাড়িয়ে যাচ্ছে লোক। অথচ শুরুতে সে তাকে আনরোমান্টিক, রসকসহীন ভেবেছিল। সকল গম্ভীর মুখ মানুষগুলো কি বউ পেয়ে গাম্ভীর্যতা ভুলে রোমান্টিক হয়ে যায়? হয়তো তাই তো দেখছে সে। হুট করে আদিব তার ঘাড়ের ভাঁজে মুখ লুকালে আদ্রিতা সম্বিত পেয়ে কাঁপা স্বরে আওড়ায়, দরজা খোলা। আদিব ঘোর লাগা কণ্ঠে জবাব দাও, কেউ আসবে না এখন, কফি ঠান্ডা হচ্ছে, হোক। আদ্রিতা আর বলার মতো কিছু খুঁজে পায় না, চুপচাপ আদিবের গভীর আলিঙ্গনের মাঝে আবদ্ধ রয়। হুট করে মনে অভিমান জাগ্রত হলে আদ্রিতা মুখ ফুলিয়ে জানায়, সারাদিন তো খবর নিলেন না আমার। এখন আদ্রিতার কথার মাঝপথে আদিব স্বীকারোক্তি দেয়, একটা কাজে ছিলাম বউ। এটুকু বলে থেমে আদিব পুনরায় বলা শুরু করলো, তুই কাছে এলেই কন্ট্রোললেস হয়ে যাচ্ছি ইদানিং। দেখিস না ভুলভাল কি করে ফেলি, অথচ আব্বুর করা নিষেধাজ্ঞা তোর কাছে ঘেঁষা যাবে না। আব্বু যেটা আজ বলবে তা আমি আগে থেকেই জানতাম, তাই তোর থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছি যাতে তোর কষ্ট না হয়।
কথা শেষ করে আদিব ফের তার ঘাড়ে মুখ গুজল। আদ্রিতা কিঞ্চিত কেঁপে উঠে ডান হাতে আদিবের পিঠের দিকে আঁকড়ে নিল। আদিবের উষ্ণ ছোঁয়াতে শিহরণ বয়ে গেল তার সর্বাঙ্গে। গভীর আবেশে চোখ দুটো মুদিয়ে এলে সে মনে মনে আওড়ালো, আপনার ছোঁয়াতেই আমার সর্বসুখ নিহিত। আসসালামু আলাইকুম। গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। এই গল্পটা অনেক ভালো, আপনাদের কেমন লাগছে আমি সেটা জানি না। প্লিজ এখনও যারা লাইক করেননি, কমেন্ট করেননি, আর বিশেষ করে সাবস্ক্রাইব, এখনও অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করেন না। কি হয়, একটা সাবস্ক্রাইব করবেনই তো, তাতে আমি মোটিভেট হব, নতুন নতুন গল্প বানাবো। আর আপনাদের পছন্দের কোনো গল্প থাকলে সেটাও বলতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।